আজকে আমি শুরু করছি ক্লাস 11-এর 2D। 2Dর ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির পূর্ব পাঠের পুনরালোচনা। ঠিক আছে, প্রশ্নমালা 1। তো শুরু করার আগে সবার আগে জানতে হবে 2Dতে আমরা পয়েন্ট কি করে লিখি। ঠিক আছে, সাপোজ এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা জানি ও এক্সটাকে আমরা বলি পজিটিভ এক্স অক্ষ, আর ও এক্স ড্যাশকে আমরা বলি নেগেটিভ এক্স অক্ষ। ঠিক আছে, সিমিলারলি ও ওয়াই কে আমরা বলি পজিটিভ ওয়াই অক্ষ, এবং ও ওয়াই ড্যাশকে আমরা বলি নেগেটিভ ওয়াই অক্ষ। ক্লিয়ার? এবার সাপোজ এ একটা এক্স ওয়াই প্লেনে একটা পয়েন্ট। ঠিক আছে, তো এর স্থানাঙ্ক কেমন হবে, যেহেতু এটা 2D তে আঁকছি এই পয়েন্টটাকে, তাহলে যেহেতু আমি 2D তে নিচ্ছি এই পয়েন্টটাকে, তাহলে এর স্থানাঙ্কের কটা কোঅর্ডিনেট হবে? দুটো কোঅর্ডিনেট হবে, একটা এক্স এর কোঅর্ডিনেট, কমা ওয়াই এর কোঅর্ডিনেট। সাপোজ এক্স অক্ষ বরাবর আমার যতবার যেতে হচ্ছে এই পয়েন্টে পৌঁছানোর জন্য, সেটা হচ্ছে আমার আলফা। তাহলে আমার এক্স এর কোঅর্ডিনেট কত হবে? আলফা। একইভাবে ওয়াই এর কোঅর্ডিনেট কি হবে? ওয়াই অক্ষ বরাবর কতবার যেতে হচ্ছে যাতে আমি এ তে পৌঁছাতে পারি? সাপোজ বি ঘরে গেলে আমি এতে পৌঁছে যেতে পারছি, তাহলে আমার এ এর ওয়াই কোঅর্ডিনেট হবে বি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমার 2D তে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে লিখতে পারি? একটা এক্স এর কোঅর্ডিনেট থাকে, কমা ওয়াই এর কোঅর্ডিনেট। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা বলো তো, বি যদি একটা পয়েন্ট লিখি এরকম ভাবে 2,3,-5, তাহলে কি এটা 2D তে থাকবে? 2D প্লেনে থাকবে? থাকবে। কেন? কারণ 2Dর ক্ষেত্রে দুটো মাত্র কোঅর্ডিনেট। এখানে দেখো তিনটে কোঅর্ডিনেট আছে, একটা কোঅর্ডিনেট, দুটো কোঅর্ডিনেট, তিনটা কোঅর্ডিনেট। তাহলে এটা, এই যে পয়েন্টটা বি দেখতে পাচ্ছ, এটা আমার 3D তে আছে, 2D তে নেই। ঠিক আছে, বুঝা গেল? গেল কি গেল না? এবার নেক্সট আমাদের যেটা বুঝতে হবে, অন্তর্বিভব। অন্তর্বিভক্ত মানে কি? ঠিক আছে, দুটো পয়েন্ট দেওয়া থাকবে। অন্তর্বিভক্ত সবসময় আমরা 2D ক্ষেত্রে করছি। ঠিক আছে, এক্ষেত্রে যেহেতু 2D চ্যাপ্টার, ওই জন্য আমরা 2Dর ক্ষেত্রে পয়েন্ট নেবো। সাপোজ এই একটা পয়েন্ট যার স্থানাঙ্ক x1, y1। আরো একটা পয়েন্ট নিচ্ছে বি, যার স্থানাঙ্ক x2, y2। ক্লিয়ার? এবার এ আর বি সংযোগকারী রেখাংশটাকে আমরা কি বলি? এবি রেখাংশ। ক্লিয়ার? এবার এবি রেখাংশকে যদি কোনো একটা পয়েন্ট সি অন্তর্বিভক্ত করছে, এটা মানে কি? সি বিন্দুটা এবি রেখাংশের মধ্যে কোনো না কোনো একটা বিন্দু হবে। ঠিক আছে, সাপোজ সি আমার হচ্ছে সেই বিন্দুটা। ঠিক আছে, তাহলে সি বিন্দু যেহেতু 2D প্লেনের উপরে আছে, তাহলে তারও স্থানাঙ্ক হবে, ধরে নিলাম তার স্থানাঙ্ক আলফা, বিটা। ক্লিয়ার? এবার যেটা কোশ্চেন, সি বিন্দু যেহেতু এবি রেখাংশের মাঝখানে আছে, বা এবি রেখাংশের মাঝখানে কোনো একটা বিন্দু আছে, তাহলে আমি বলতে পারি সি বিন্দুটা এবি রেখাংশকে অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে, যদি সি বিন্দুটা এবি রেখাংশের বর্ধিত কোনো লাইনের বাইরে কোনো বিন্দু হতো, তাহলে আমি কি বলতাম? সি বিন্দুটা এবি রেখাংশকে বহির্বিভক্ত করছে। ঠিক আছে, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত মানে বুঝতে পারলে তো? দেখো দেখো ভালো, যদি আমার এরকম থাকতো, এ বিন্দু সাপোজ x1, y1, বি বিন্দু সাপোজ x2, y2, আর এ আর বি সংযোগকারী রেখা, এটা আমার এবি রেখাংশ। এবার এবি রেখাংশকে আমি এদিকেও বাড়াতে পারি, অথবা এদিকেও বাড়াতে পারি বা বর্ধিত করতে পারি। ঠিক আছে, এবার এবি রেখাংশকে যদি মনে করো বি থেকে বর্ধিত করি, ঠিক আছে, সাপোজ আমি এটা নিলাম না, এই দিকটা নিলাম, তাহলে বলছে এবি বর্ধিত রেখাংশের কোন একটা পয়েন্ট যদি সি হয়, ঠিক আছে, যার স্থানাঙ্ক আলফা, বিটা, যেহেতু আমার সি বিন্দুটা এবি রেখাংশের বাইরে আছে, এবি রেখাংশের মধ্যে আছে নেই, বাইরে আছে, তাহলে আমি কি বলবো? সি বিন্দুটা এক্ষেত্রে কি করছে? এবি রেখাংশকে বহির্বিভক্ত করছে। কি হচ্ছে? বহির্বিভক্ত করছে। ঠিক আছে, এটা আমার কি বলতো? বহির্বিভক্ত। ঠিক আছে, আর যেহেতু এক্ষেত্রে সি বিন্দুটা এবি রেখাংশের মাঝখানে আছে, কোনো রকম একটা বিন্দু, তাহলে আমি কি বলবো? এই কেসটা আমার কি? এটা আমার অন্তর্বিভক্ত করছে। অন্তর মানে কি? ভেতরে। আর বহি মানে কি? বাইরে। সেই জন্য এরকম নাম। ক্লিয়ার হলো? এবার দেখো দুটো জিনিস বুঝতে হবে। ঠিক আছে, এই যে বহির্বিভক্ত করছে বা অন্তর্ভুক্ত করছে, দুটোর ক্ষেত্রে দেখো দুটো লাইন তৈরি হচ্ছে। দেখো অন্তর্বিভক্ত ক্ষেত্রে দেখো প্রথমে কি হচ্ছে, এ আর সি বিন্দু দুটোকে যদি যুক্ত করি, তাহলে দেখো একটা রেখা পাচ্ছি, তাই না? এসি রেখা। আরো একটা রেখাংশ পাচ্ছি, সেটা হচ্ছে আমার সি আর বি জয়েন যেটা করছে, সেটা আমার সিবি রেখাংশ। ঠিক আছে, তাহলে ধরে নিলাম অন্তর্বিভক্তের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে আমি বলতে পারি
এই অনুপাতটা আমি পেতে পারি, কিছু একটা হবে, সেই অনুপাতটা আমি ধরে নিলাম m:n, ঠিক আছে। এসি বাই সিবি সমান কত ধরলাম, m/n। তাহলে m সমান কত হবে, এইটুকু দৈর্ঘ্যটাকে আমি m বলবো, ঠিক আছে, আর এইটুকু দৈর্ঘ্যকে আমি কি বলবো, n বলবো। ক্লিয়ার? অন্তর্বিভক্তর ক্ষেত্রে কি হচ্ছে, আমি একটা জিনিস পাচ্ছি, এসি বাই সিবি, একটা অনুপাত পাচ্ছি। ক্লিয়ার? এবার একইভাবে দেখো তো বহির্বিভক্তর ক্ষেত্রে এই অনুপাতটা পাচ্ছি কি পাচ্ছি না, দেখো ভালো করে। এক্ষেত্রে এসি বাই সিবি কত হবে, ঠিক আছে, দেখো এসি, ভালো করে দেখবে, এইটুকুটা আমার কি এসি, আর সিবি কোনটা বলো, ক্লিয়ার হলো, হলো হলো না? এসিটাকে আমি ধরলাম সাপোজ এম, আর সিবিটাকে আমি কি ধরলাম এন ধরলাম, তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে এসি বাই সিবি কত হবে, m/n হবে। ক্লিয়ার? হলো কি হবে না? ঠিক আছে। এবার হচ্ছে আমি কেন এই জিনিসটা লিখলাম, নিশ্চয়ই তার প্রয়োজনীয়তা আছে। কি প্রয়োজনীয়তা, বলছে যদি কোনো একটা বিন্দু দ্বারা কোনো একটা রেখাংশ অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হয়, তাহলে যে বিন্দুটার দ্বারা অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হচ্ছে সেই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করতে পারি। কি করে দেখ, অন্তর্বিভক্তের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা, আমার মোটিভটা কি, আমার মোটিভটা হচ্ছে যে বিন্দুটা দ্বারা অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হচ্ছে তার স্থানাঙ্ক বের করা। তো কি বলছে, অন্তর্বিভক্তর ক্ষেত্রে এই সি বিন্দুর স্থানাঙ্কটা আলফা কমা যদি বিটা হয়, তাহলে এটার মানটা কার সাথে সমান হয়, বলছে m(x2 + n(x1) বাই m+n, কমা my2 + ny1 বাই m+n এর সাথে সমান হয়। আমি আসছি পরে। আর বহির্বিভক্তের ক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক, এক্ষেত্রে আমার আলফা কমা বিটার স্থানাঙ্কটা কি হবে, বলছে m(x2 - n(x1) বাই m-n, কমা my2 - ny1 বাই m-n এর সাথে সমান হবে। দেখো দুটোর মধ্যে সিমিলারিটি দেখতে পাচ্ছ, এক্ষেত্রে সি বিন্দু স্থানাঙ্কের ক্ষেত্রে সবগুলোই প্লাস, আর এক্ষেত্রে সি বিন্দু স্থানাঙ্ক কি হচ্ছে, সবগুলোই কি হচ্ছে মাইনাস হচ্ছে। ক্লিয়ার? বাকি সব সেম। তো এবার বুঝবো কি করে, এম এর সাথে কি গুণ করবো, এন এর সাথে কি গুণ করবো, তার বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে এ আর বি বিন্দু দুটোর মধ্যে যেটা দূরে থাকবে সেটার সাথে আমি গুণ করবো। কিরকম, আমি কোথা থেকে শুরু করছি দেখো তো, দুটোর ক্ষেত্রে এম থেকে স্টার্ট করেছি, তাহলে এম থেকে যদি স্টার্ট করি, এই এম এর থেকে দেখো তো কোনটা দূরে, এ বিন্দু দূরে নাকি বি বিন্দু দূরে, অবভিয়াসলি বি বিন্দু দূরে। সেই জন্য আমি কি করবো, এম এর সাথে বি বিন্দু এক্স এর কোঅর্ডিনেটটাকে গুণ করবো, তাহলে এম কত হবে, x2 হবে, দেখো m(x2) পেয়ে গেছি। সিমিলারলি যখন এন এরটা নেব, এন এর সাপেক্ষে কোন বিন্দুটা কাছে, বি বিন্দু কাছে, আর এ বিন্দু দূরে। আমি কি বলেছি, সবসময় দূরের বিন্দুটা গুণ করবো। দেখো এন এর সাথে তাহলে কি গুণ হবে, দেখো x1 গুণ হবে, দেখো এন এর সাথে x1 গুণ হয়ে গেল, ঠিক আছে। আর নিচে কি হবে, সবসময় সেম। অন্তর্বিভক্তের ক্ষেত্রে কি হয়, এই যে অনুপাতে অন্তর্ভুক্ত হচ্ছে তাদের যোগফল, দেখো m:n অনুপাতে অন্তর্ভুক্ত ছিল, আর কি করবো, m+n। ক্লিয়ার? একইভাবে দেখো যখন y এর কোঅর্ডিনেটটা বের করবো অন্তর্ভুক্তের ক্ষেত্রে, কি করে বের করছি, কি করেছিলাম, এম থেকে শুরু করেছিলাম, তাহলে এম থেকে আবার শুরু করবো, এম, এবার কি নেবো, ওয়াই কোঅর্ডিনেট নেবো। এই দেখো এম এর কাছাকাছি কোন বিন্দু, এ বিন্দু আছে, তাহলে এই বিন্দুকে আমি নিতে পারবো না, কোন বিন্দু নেবো, বি বিন্দু নেবো। তাহলে এম এর সাথে যদি আমি বি বিন্দু নিই, তাহলে বি বিন্দু ওয়াই কোঅর্ডিনেট আমার বের করতে হচ্ছে, কি করবো, তাহলে এম এর সাথে বি এর ওয়াই কোঅর্ডিনেট গুণ করছি, ঠিক আছে। তাহলে এম ইন্টু কত করবো, ওয়াই2, দেখো m(y2) পেয়ে গেছি। একইভাবে এন এর সাথে কি গুণ করবো বলো, এন এর সাথে কি আর বি এর কোঅর্ডিনেট গুণ করবো, করবো না, এর কোঅর্ডিনেট গুণ করবো। তাহলে এন এর সাথে কত গুণ করছি, এর ওয়াই কোঅর্ডিনেট কত আছে, ওয়াই1 আছে, তাহলে এন এর সাথে কত গুণ করছি, এন ওয়াই1, দেখো এন ওয়াই1 পেয়ে গেছি, ঠিক আছে। আর নিচে কি হবে, আমি বলেছি সবসময় সেম হবে, অন্তর্ভুক্ত ক্ষেত্রে কি হয়, m+n হয়, প্লাস হয়, আর বহির্ভুক্ত ক্ষেত্রে কি হয়, মাইনাস। সিমিলারলি আমরা দেখো বহির্ভুক্ত ক্ষেত্রে কি করেছি, সেম জিনিসই হচ্ছে, জাস্ট কি হচ্ছে, প্লাসের জায়গায় মাইনাস, অর্থাৎ প্লাস ইজ রিপ্লেসড বাই মাইনাস, ঠিক আছে। বোঝা গেল কি গেল না, আশা করি বুঝতে পারলে। এবার একটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, এবার অঙ্ক করবো আমরা আমার বইয়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 22 নম্বর অঙ্ক, ঠিক আছে। তোমাদের বই অনুযায়ী আলাদা আলাদা নাম্বারিং হবে, কারণ আমার কাছে যে বইটা অ্যাভেলেবল সেইটা অনেক পুরনো এডিশনের, ঠিক আছে, তো সেই জন্য নাম্বারিং গুলো এদিক ওদিক হতে পারে, সেই কারণের জন্য আমি অঙ্কগুলো লিখছি এবং তারপরে এক্সপ্লেন করছি আগে। দেখো অঙ্কটা করার আগে আগে বলে দিচ্ছি, টুডির ক্ষেত্রে যে কোনো বিন্দু স্থানাঙ্ক, এ সাপোজ একটা বিন্দু টুডিতে, যার স্থানাঙ্ক x1, y,
তো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখবো এইভাবে, এ স্থানাঙ্ক যখনই বলবো তখন লিখবো এ তিনটা প্যারালাল দাগ, ঠিক আছে? যখনই আমরা বলবো এ স্থানাঙ্ক তখন সেটাকে কথায় না লিখে আমরা গাণিতিক নোটেশনে এইভাবে লিখতে পারি, এ তিনটা দাগ, তারপরে তার স্থানাঙ্ক। ক্লিয়ার? ভালো কি ভালো? এবার একটা জিনিসে আসি, যে আচ্ছা দেখো তো এই জিনিসটা আমরা কেন করছি, এই যে রিলেশনটা আমরা পেলাম, অন্তর্বৃত্তের ক্ষেত্রে পেয়েছি একটা, একটা বহির্বিভক্তের ক্ষেত্রেও পেয়েছি। তো এই দুটোর অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন হলো, যদি সাপোজ আমি এ বিন্দু স্থানাঙ্ক জানি, বি বিন্দু স্থানাঙ্ক জানি, এবং কোনো একটা বিন্দুতে যদি এ বি রেখাংশটা এম ইস টু এন অনুপাতে অন্তর্ভুক্ত হচ্ছে দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে এই ফর্মুলা দিয়ে বলতে পারি না সেই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? পারি কি পারি না? একইভাবে বহির্বিভক্তের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি এবি রেখাংশটা যদি কোনো একটা বিন্দুতে এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত হচ্ছে, তাহলে আমরা খুব সহজেই এই ফর্মুলাটা দিয়ে সেই বহির্বিভক্ত যে বিন্দুতে পড়ছে তার স্থানাঙ্কটা আমরা খুব সহজেই বের করতে পারি। ঠিক আছে? এবার ধরো দুটো বিন্দু আছে, হ্যাঁ? মনে করো এই একটা বিন্দু যার স্থানাঙ্ক আলফা কমা বিটা, আর বি একটা বিন্দু যার স্থানাঙ্ক ধরো গামা কমা এটা, ঠিক আছে? তাহলে যদি আমি বলি এ আর বি বিন্দু দুটো সমান, যদি বলি এ আর বি বিন্দু দুটি একই, তাহলে কি বলতে পারি যে হ্যাঁ দুটো বিন্দুর স্থানাঙ্ক সেম হবে? ইয়েস। কারণ, কারণ হচ্ছে একটা এ আর বি বিন্দু দুটো কি হচ্ছে, একটাই পয়েন্টকে ডিনোট করছে। তাহলে একটাই পয়েন্টকে যদি ডিনোট করে তাহলে দুটো বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সেম হবে। অর্থাৎ তখন আমরা বলতে পারি আলফা ইকুয়াল টু গামা অ্যান্ড বিটা ইকুয়াল টু কত হবে? ইটা হবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল ব্যাপারটা? কি বললাম? যদি 2D তে দুটো বিন্দু একই হয় তাহলে তাদের স্থানাঙ্ক দুটো কি হবে? সেম হবে। অর্থাৎ এক্স এর স্থানাঙ্কের সাথে এক্স এর স্থানাঙ্ক সেম হবে, একইভাবে ওয়াই এর স্থানাঙ্কের সাথে কি হবে? ওয়াই এর স্থানাঙ্ক সেম হবে। বোঝা গেল? এই তিনটা জিনিস এবার লাগবে। এবার নেক্সট অঙ্ক দেখো, ব্যাপারটাকে ভালো করে বোঝার জন্য। আমার বইতে অতি সংক্ষিপ্ত 22 নম্বর অঙ্ক, তোমাদের বইতে হয়তো আলাদা আলাদা হতে পারে, কারণ আমার কাছে যে বইটা অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে অনেক পুরোনো এডিশনের। তো কাজেই নাম্বারিং গুলো হয়তো তোমাদের চেঞ্জ হতে পারে। সেই কারণের জন্য আমি অঙ্কগুলো প্রত্যেকটা লিখবো এইভাবে, লিখে তারপরে এক্সপ্লেন করবো। দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে এবি একটা রেখাংশ, ঠিক আছে? এবি রেখাংশের মধ্যে একটা বিন্দু নিয়ে নিয়েছে পি। পি বিন্দুটাকে এমন ভাবে নিয়েছে যাতে করে এপি আর পিবির অনুপাতটা কত হবে? 3:1, বা উল্টোভাবে বলতে পারি এপি ইকুয়াল টু, এপি ইকুয়াল টু 3 পিবি, ঠিক আছে? 3 ইন্টু পিবি। তাহলে বলছে, আরো দেওয়া আছে এ বিন্দু স্থানাঙ্কটা 3, -4, আর বি বিন্দু স্থানাঙ্ক -5, 2 যদি হয় তাহলে বলছে বি বিন্দু স্থানাঙ্কটা কত হবে বের করো। তো ছবিটা আঁকি আগে। দেখো তোমরা মনে রাখবে যে 2Dর ক্ষেত্রে বা 3Dর ক্ষেত্রে না সবসময় ছবি আঁকবে, নাহলে কিন্তু ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পারবে না। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের কি হবে? তোমাদের উচিত হবে সবার আগে ছবিটা আঁকা। ঠিক আছে? তাহলে বাকি সব জিনিসগুলো মোটামুটি ইজি হয়ে যায়। কি বলছে প্রথমে? তো কি দেওয়া আছে? এবি রেখাংশ দেওয়া আছে, না দুটো পয়েন্ট আছে, একটা আমার সাপোজ এ পয়েন্ট, একটা আমার বি পয়েন্ট। এ বিন্দুর দেখো স্থানাঙ্ক দেওয়া আছে কত? 3, -4। একটা কি আছে? বি বিন্দুর স্থানাঙ্ক -5, 2। এবার দেখো এ বি রেখাংশ বলা আছে, মানে এ আর বি বিন্দু দুটোকে আমি যোগ করে দিলাম, এ বি রেখাংশ পেয়ে গেলাম। এবার কি করছে? এ বি রেখাংশটাকে একটা বিন্দু পি এমন ভাবে নেওয়া হয়েছে, এ বির মধ্যে নেওয়া হয়েছে। দেখো মধ্যে নেওয়া হয়েছে মানে কি, পি বিন্দুটা কোথায় থাকবে? এ বি রেখাংশের মধ্যে থাকবে। সে কি বাইরে থাকবে পি বিন্দুটা? না, কারণ এ বি রেখাংশের মধ্যে বলেছে, তাহলে পি বিন্দুটা কোথায় হবে? কোথাও না কোথাও এভাবে হবে। এখানে পি বিন্দু হতে পারে, অথবা যে কোনো পজিশন হতে পারে এবি রেখাংশের মধ্যে, কিন্তু পার্টিকুলারলি কিছু বলেনি। এবার বুঝতে হবে পি বিন্দুটা এক্স্যাক্টলি এবির কোথায় থাকবে। বোঝার উপায় আছে, দেখো কি বলে দেওয়া আছে। পি বিন্দুটাকে এমন ভাবে নিয়েছে যাতে করে কি বলেছে, এপি আর পিবি কি হবে? এপিটা হবে পিবির 3 গুণ, ঠিক আছে? তাহলে এপি যদি দেখো এই যদি সাপোজ পি বিন্দুটা আমার এটা হয়, তাহলে আমার এপির যা দৈর্ঘ্য, এটা কি তোমার পিবির 3 গুণের দৈর্ঘ্যের সাথে সমান হবে মনে হচ্ছে? না তো, কারণ কি পিবিটাই বড় আর এপিটা কি হচ্ছে ছোট, তাই না? তাহলে এটা সম্ভব না, তাহলে পি বিন্দু কি এটা হতে পারে? না। এবার দেখো আমি ভালো করে আছি এক্স্যাক্টলি ছবিটা। তাহলে পি বিন্দুটা আমার এটা হচ্ছে না, তাহলে কোথায় হবে পি বিন্দুটা? পি বিন্দুটাকে এমন ভাবে নেব এবির মাঝখানে যাতে করে আমার এই রিলেশনটা কিন্তু হোল্ড করে। তাহলে দেখো তো পি বিন্দুটা যদি আমি এখানেই নিয়ে নিই, তাহলে মনে হচ্ছে ছবি আঁকার আন্দাজে যে পিবির যা দৈর্ঘ্য হবে, পিবির দৈর্ঘ্যের যদি 3 গুণ করি, 3 গুণ মানে কত? পিবির সমান করে যদি আমি লিখি, এটুকু আমার পিবি, দেন এটুকু আবার পিবি, দেন এটুকু আবার পিবি, তাহলে বলতে পারি যে এপিটা আমার কি হচ্ছে এক্ষেত্রে?
পিবির দৈর্ঘ্যের 3 গুণের সাথে সমান হচ্ছে, তাহলে আমার কন্ডিশনটা হোল্ড করছে, আমার পি বিন্দুটা কোথায় থাকবে, এরকম পজিশনে কোথাও না কোথাও থাকবে। ক্লিয়ার হলো? হলো কি হবে? এবার দেখো তো কি বের করতে বলেছে অঙ্কটাতে। যদি হয় তাহলে পি বিন্দুটা স্থানাঙ্ক বের করতে বলেছে, অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক যদি এবার আমি ধরে নিই আলফা কমা বিটা, তাহলে আমার কি বের করতে হবে, এই পি বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে, অর্থাৎ আলফার মান কত আর বিটার মান কত। কারণ আলফা আর বিটার মান বের করলে বলে দিতে পারবো পি বিন্দু স্থানাঙ্কটা আমার এটা হচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখো অঙ্কটা করবো কিভাবে। তো তার আগে দরকার কিছু জিনিস লিখে নেওয়া। কি লিখে নিব? যেগুলো জিনিস দেওয়া থাকবে সেগুলো পর 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 লিখে নেবো। ঠিক আছে? দেখো লেখার গড়টা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু পরে সমস্যা হবে। আর কি দেওয়া আছে দেখো তো। উম এক্ষেত্রে এক্ষেত্রে দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক 3, -4, বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, -5, 2। আচ্ছা দেখো তো এটাকে আমি লিখতে পারি, অতএব এপি বাই পিবি সমান কত, 3/1। অর আর বলতে পারি এপি ইস টু পিবি, এপি ইস টু পিবি সমান কত বলতে পারি, 3:1। ক্লিয়ার হলো? এবার দেখো ভালো করে, এপি আর পিবি এই দুটোর অনুপাত কত বলে দেওয়া আছে, 3:1। অর্থাৎ এপির দৈর্ঘ্যটা যদি আমার 3 একক হয়, তাহলে পিবি দৈর্ঘ্য কত হবে, 1 একক হবে। ক্লিয়ার হলো? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো ওপরটা ফর্মুলার সাথে ম্যাচ করছে কি করছে না। এ বিন্দু স্থানাঙ্ক জানো, বি বিন্দু স্থানাঙ্ক জানো, পি বিন্দুতে এ বি রেখাংশ 3:1 অনুপাতে অন্তর্ভুক্ত হচ্ছে, অর্থাৎ এম আর এন এর মানও দেওয়া আছে। তাহলে কি আমি উপরে ফর্মুলা থেকে পি বিন্দু স্থানাঙ্কটা বলতে পারবো না? ওটা কি লিখবো, যেহেতু এ বি রেখাংশ পি বিন্দুতে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, অতএব বলতে পারি পি বিন্দু স্থানাঙ্ক কত হবে। দেখো ভালো, পি বিন্দু স্থানাঙ্ক বলতে পারি 3 থেকে যদি স্টার্ট করি, এটা আমার এম, 3-এর সাথে কত গুণ করবো, -5 গুণ করবো। তাহলে 3 × -5, যেহেতু অন্তর্ভুক্ত করছে তাহলে কি লিখবো, প্লাস না মাইনাস, প্লাস চিহ্ন লিখবো। এবার এন এন সমান কত, 1, তাহলে 1 এর সাথে কত গুণ করবো, 3। ঠিক আছে, 1 × কত হয়ে গেল, 3 হয়ে গেল। আর এক্ষেত্রে এম কত, 3, এন কত, 1, অন্তর্ভুক্ত করছে তাহলে মাঝখানে কি হবে, প্লাস হবে। ক্লিয়ার হলো? একইভাবে ওয়াই কোঅর্ডিনেটটা কি করে বের করবো, যেহেতু এম থেকে শুরু করেছে, এম মানে কত এক্ষেত্রে 3, তাহলে 3-এর সাথে কত গুণ করবো, 2 না 4, -4 কোনটা, যেহেতু কোনটা কাছে হচ্ছে, এই কাছে হচ্ছে, তাহলে এ কি নেওয়া যাবে, যাবে না, বি নিতে হবে। তাহলে 3-এর সাথে কত গুণ করবো, 3 × 2। ক্লিয়ার হলো? 3-এর সাথে কত গুণ করলাম, 2, যেহেতু অন্তর্ভুক্ত করছে আবার প্লাস হবে। এবার এন কত, 1, 1-এর সাথে কত গুণ করবো, এর কোঅর্ডিনেট গুণ করবো, 1 × কত হয়ে যাবে, -4। ক্লিয়ার হলো? মানে কত, 3+1, যেহেতু অন্তর্ভুক্ত করছে। ক্লিয়ার হলো কি ভাই? ক্লিয়ার হলো আশা করি। তাহলে আমি বলতে পারছি আর একটু সিম্পলিফাই করলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে বলো, অর 5×3 = 15, তাহলে -15 যোগ 3 /4। এখানে কত হচ্ছে, 3 × 2 কত হচ্ছে, 6, এখানে -4 বাই কত। ক্লিয়ার হলো? দেওয়ার পর পি বিন্দু স্থানাঙ্ক সমান কত পেলে, -15 যোগ 3 কত হয়, -12, -12কে যদি 4 দিয়ে ভাগ করো কত হয়, -3। ঠিক আছে, এখানে কত হচ্ছে, 6 -4 কত হচ্ছে, 2, 2/4, দ্যাট ইজ 1/2। ক্লিয়ার হলো? তাহলে আমি পি বিন্দু স্থানাঙ্ক কত পেলাম, -3, দেখো কোশ্চেনে তো এটাই চেয়েছিল তাই না, কি চেয়েছিল দেখো, তবে পি বিন্দু স্থানাঙ্ক কত। ঠিক আছে, বুঝা গেল কি করে বের করতে হয়। আচ্ছা, এবার নেক্সট অঙ্কে যাওয়ার আগে কিছু জিনিস আমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক, অতি সংক্ষিপ্ত 19। কি বলছে, -3, 8 ও 7, -7 বিন্দু দুটির সংযোজক রেখা 1, 2 বিন্দুতে কি অনুপাতে
বিভক্ত হয় নির্ণয় কর। ক্লিয়ার হয়েছে? দেখো, 19 নম্বর অঙ্কটা করার আগে আমার না একটা জিনিস দরকার হবে, ঠিক আছে? আমি বলে নিই। দেখো, এই যে অঙ্কটাতে দেখছো, এই যে প্রবলেমটাতে দেখছো, অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তর ক্ষেত্রে, তাই না? অন্তর্বিভক্ত কি করে বুঝবো? কোন একটা বিন্দু দ্বারা যদি মনে করো যে বলে দেয় যে সি একটা বিন্দু এবং এবি রেখাংশকে সে বিভক্ত করছে, এবং বলে দেওয়া নেই অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে, জাস্ট ওদের অনুপাতটা দেওয়া আছে কি অনুপাতে বিভক্ত করছে। তাহলে আমরা কি করে বুঝবো যে সি বিন্দু দ্বারা ওই রেখাংশটা অন্তর্ভুক্ত হচ্ছে না বহির্ভুক্ত হচ্ছে? তো বোঝার উপায় কি? যদি এই যে অনুপাতটা, অর্থাৎ m:n এর যে অনুপাতটা, এর মান যদি পজিটিভ হয়, ঠিক আছে, যদি পজিটিভ হয়, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো যে ওই তৃতীয় বিন্দুটা দ্বারা এবি রেখাংশটা অন্তর্ভুক্ত হচ্ছে। এবার একইভাবে যদি m/n এর অনুপাতটার মান যদি নেগেটিভ হয়, ঠিক আছে, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? ওই তৃতীয় বিন্দুটা দ্বারা এবি রেখাংশটা কি করছে? বহির্বিভক্ত হচ্ছে। ক্লিয়ার হলো? কি করে আমরা বুঝতে পারি? যদি এবি রেখাংশটা দেওয়া আছে এবং তৃতীয় বিন্দুটাও দেওয়া আছে, এবং আরো বলে দেওয়া আছে যে ওই তৃতীয় বিন্দুটা দ্বারা এবি রেখাংশটা এত অনুপাতে, অর্থাৎ m:n অনুপাতে বিভক্ত হচ্ছে। এত কিছু যদি বলে দেওয়া থাকে, তাহলে আমরা কি করে বুঝবো যে অন্তর্ভুক্ত হচ্ছে নাকি বহির্ভুক্ত হচ্ছে? কি করে বুঝবো? যদি m/n এর অনুপাতটা যদি আমরা পজিটিভ পাই, তাহলে বলবো সেক্ষেত্রে যে অন্তর্বিভক্ত হচ্ছে। আর যদি m/n এর অনুপাতটা যদি নেগেটিভ পাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ওই বিন্দুটা দ্বারা রেখাংশটা বহির্বিভক্ত হচ্ছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার নেক্সট অঙ্ক দেখো কি বলছে। -3,8 ও 7,-7 এই বিন্দু দুটির সংযোজক রেখা, ঠিক আছে? তাহলে আগে সংযোজক রেখাটা আঁকি। সাপোজ এটা আমার একটা বিন্দু এ, যার স্থানাঙ্ক -3,8, আরো দেওয়া আছে বি, যার স্থানাঙ্ক হচ্ছে 7,-7। তো এই বিন্দু দুটির সংযোজক রেখা, ঠিক আছে, তাহলে সংযোজক রেখা মানে কি? এবি রেখাংশটা। সংযোজক রেখাটা কি করছে? 1,2 বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো, ঠিক আছে? অর্থাৎ এই যে 1,2 বিন্দুটা, এই বিন্দুটা কি করছে? এবি রেখাংশটাকে কি করছে? বিভক্ত করছে। তাহলে 1,2 বিন্দুটা কিন্তু কখনো বলে দেয়নি যে এক্ষেত্রে যে অন্তর্ভুক্ত হচ্ছে না বহির্ভুক্ত হচ্ছে। তাহলে আমার কি করতে হবে? ফার্স্ট অফ অল বের করতে হবে 1,2 বিন্দুটা কি বহির্বিভক্ত করছে না অন্তর্বিভক্ত করছে, এইটা বের করা। নেক্সট কি বের করতে হবে? কি অনুপাতে বিভক্ত হচ্ছে সেটাও বের করতে হবে, অর্থাৎ m:n অনুপাতটা বের করতে হবে। আর কি বের করতে হবে? m:n টা যদি এখন পজিটিভ আসে, তাহলে কি বলতে পারবো? যে 1,2 বিন্দুটা অন্তর্ভুক্ত করছে। আর যদি নেগেটিভ আসে, তাহলে কি বলতে পারবো? বহির্বিভক্ত করছে। বোঝা গেল অঙ্কটা কি বলতে চাইছে? দুটো বিন্দু দেওয়া আছে, দেখো এ বিন্দু -3,8, আর বি বিন্দু দেওয়া আছে 7,-7, আর একটা বিন্দু দেওয়া আছে 1,2। এবার ওরা বলতে চাইছে যে বের করো যে 1,2 বিন্দুটা এবি রেখাংশকে অন্তর্ভুক্ত করছে নাকি বহির্ভুক্ত করছে। আর যদি অন্তর্ভুক্ত করে, তাহলে তার কি অনুপাতে অন্তর্ভুক্ত করছে সেটা বের করো। আর যদি বহির্ভুক্ত করে, তাহলেও বের করতে হবে যে এবি রেখাংশটা ওই বিন্দুটা দ্বারা কি অনুপাতে বহির্ভুক্ত করছে। ক্লিয়ার হলো? এবার দেখো, আমি কি বলেছিলাম, যেমন ভাবে ভাষাটা লিখবে তেমন ভাবে লিখবে, ঠিক আছে? কি দেওয়া আছে এক্ষেত্রে? এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3,8, বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 7,-7। আরো একটা বিন্দু দেওয়া আছে সি বিন্দু, যার স্থানাঙ্ক কত দেওয়া আছে বলো? 1,2 দেওয়া আছে, ঠিক আছে? এবার দেখো, আমার মোটিভটা কি হচ্ছে? আমার মোটিভ হচ্ছে এম আর এন এর অনুপাতটা বের করা, ঠিক আছে? তো অনুপাত বের করার জন্য কি করতে হবে? m:n অনুপাতে বিভক্ত করছে সেটাকে ধরে নিই, ঠিক আছে? তো ধরি এবি রেখাংশটি সি বিন্দু দ্বারা কি করছে? m:n অনুপাতে বিভক্ত হচ্ছে, ঠিক আছে? আমি কোথাও বলে দিইনি যে এটা এখানে অন্তর্ভুক্ত হচ্ছে বা বহির্ভুক্ত হচ্ছে, ঠিক আছে? তো ফর্মুলাটা কি বলেন? যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্ভুক্ত হয়, তো দুটোর ক্ষেত্রে কি যদি বিভক্ত হয়, তাহলে ফর্মুলা অনুসারে আমরা বলতে পারি অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? ফর্মুলা অনুসারে কি হয়? এটা আমার কি বলো? এটা আমার কত বলো? x1, y1 বিন্দু। আর এটা আমার কি বিন্দু? x2, y2 বিন্দু। ঠিক আছে? তাহলে আমার সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? m x2 প্লাস n x1 বাই m প্লাস n।
কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এবার জাস্ট মানগুলো বসে কত হচ্ছে বলো। এম ইন্টু এক্স টু কত, এক্স টু মান সেভেন, সেভেন এম, এক্স ওয়ান এর মান কত -3, -3 এম বাই এম প্লাস এম। যার যার মান জানি বসিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো এম ওয়াই টু, ওয়াই টুর মান কত -7, তাহলে -7 এম, আর ওয়াই ওয়ান এর মান কত 8, +8 এম বাই কত এম প্লাস এম। এবার দেখো তো কোশ্চেনে ভালো করে দেওয়া আছে, সি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 1,2। তাহলে বলতে পারি যেহেতু সি বিন্দু স্থানাঙ্ক 1,2, তাহলে বলতে পারি, একবার বলছি সি বিন্দু স্থানাঙ্ক এটা, ঠিক আছে, আরেকবার বলছি সি বিন্দু স্থানাঙ্ক 1,2। মানে দুটো বিন্দু যদি একই বিন্দু হয় তাহলে তাদের স্থানাঙ্ক কি হবে, সেম হবে। অর্থাৎ এক্স এর কোঅর্ডিনেটের সাথে এক্স এর কোঅর্ডিনেট সেম হবে, একইভাবে ওয়াই এর কোঅর্ডিনেটের সাথে ওয়াই কোঅর্ডিনেট কি হবে, সেম হবে। বোঝা গেল, গেল কি গেল না, যেহেতু এখানে সি বিন্দু দুটো স্থানাঙ্ক দেওয়া আছে এবং সি বিন্দু কি হচ্ছে একই বিন্দু, যদি সেম বিন্দুই হয় তাহলে তাদের স্থানাঙ্কটাও কি হবে, সেম হবে। অর্থাৎ এক্স এর কোঅর্ডিনেটের সাথে এক্স এর কোঅর্ডিনেট সেম হবে, একইভাবে ওয়াই এর কোঅর্ডিনেটের সাথে কি হবে, ওয়াই এর কোঅর্ডিনেট সেম হবে। তাহলে বলতে পারি অতএব, দেখো লিখতে পারি কি পারি না, 7m - 3m বাই এম প্লাস এম ইকুয়াল টু কত হবে, 1 হবে। এবং -7m + 8m বাই এম প্লাস এম ইকুয়াল টু কত, 2 হবে। বোঝা গেল কি গেল না, ঠিক। এবার আমার মোটিভটা কি হবে, এম বাই এন এর মানটা বের কর। বুঝতে পারছো, পারছো কি পারছো না? তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো সিম্পলিফাই যদি করি, কোনাকুনি গুণ করো, -7m - 3n ইকুয়াল টু কত হবে, ওয়ানের সাথে এম প্লাস এন গুণ করলে কত হয়, এম প্লাস এনই হয়। এখান থেকে দেখো কি পাচ্ছি, -7m + 8n ইকুয়াল টু কত হবে, 2 দিয়ে গুণ করছো, 2m + 2n। আর সবগুলোকে দেখো এম এর যত টার্ম আছে সব এক সাইডে নিয়ে আসবে, এন এর টার্মগুলোকে অন্য পাশে নিয়ে যাবে। তাহলে কত হবে, 7m এদিকে আছে আর এদিকে এম আসলে কত হয়, -m। তাহলে 7m - m দ্যাট ইজ কত হয়, 6m। ঠিক আছে, আর এদিকে -3n কে যদি ওই পাশে নিয়ে যাও কত হবে, তাহলে এখানে অলরেডি একটা এন ছিল, এদিকে তিনটা এন আসলো, তাহলে n + 3n কত হয়, 4n। ক্লিয়ার হলো? একইভাবে দেখো এম এর পার্ট গুলোকে এক পাশে নিয়ে এসো, তাহলে 2m যদি এদিকে আসে তাহলে কত হবে, -7m - 2m। ঠিক আছে, 8n কে ওদিকে নিয়ে যাও, তাহলে 2n - 8n। ক্লিয়ার? এবার দেখো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, কত হয়, 3m ইকুয়াল টু 2n, এদিকে কত হচ্ছে, -9m ইকুয়াল টু -6m। ক্লিয়ার? দেখো এখানেও কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, -3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 3 দিয়ে কাটাকাটি গেলে কত হয়, 3m ইকুয়াল টু 2m। ক্লিয়ার হলো কি হলো না? এবার দেখো এখান থেকে কত পাচ্ছি, এম বাই এন এর মান কত পাচ্ছি, বলতে পারি 2/3। বলা যায় কি যায় না, কেন বলতে পারছি, দেখো আবার যদি কোনাকুনি গুণ করো উপরের লাইনে ফিরে আসতে পারছো কি পারছো না। ঠিক আছে, দেখো এম এর সাথে 3 গুণলে কত হয়, 3m, আর এখানে এন এর সাথে 2 গুণ করলে কত হয়, 2m। ক্লিয়ার? একইভাবে এখানে দেখো কত পাচ্ছি, এম বাই এন এর মান দেখো 2/3 পাচ্ছ কি পাচ্ছ না, পাচ্ছ। এম ইন্টু এম এর সাথে কত গুণ আছে, 3, তাহলে এম এর সাথে 3 গুণ করলে কত হয়, 3m মিলছে। একইভাবে 2 এর সাথে n গুণ করলে 2m মিলে যাচ্ছে। এবার হচ্ছে কনক্লুশন একটা বুঝতে হবে ব্যাপারটা, এই যে দুটো আমি ভ্যালু পেলাম এম বাই এন, যদি দুটো এম বাই এন এর ভ্যালুই যদি সেম হয়ে যায়, ঠিক আছে, এবং তাদের সাইনও যদি সেম হয়ে যায়, তাহলে বলবো যে হ্যাঁ, তারা অন্তর্বিভক্ত করতে পারে। ঠিক আছে, অর্থাৎ বিন্দু দুটি বা ওই এই রেখাংশটা তৃতীয় বিন্দুটা দ্বারা অন্তর্বিভক্ত করতে পারে বা বহির্বিভক্ত করতে পারে। আর যদি মনে করো যে এম বাই এন এর মানটা আলাদা আলাদা আসে, ঠিক আছে, এখানে মনে করো সাপোজ 2/3, এখানে ধরো যে 4/5 এসেছে, তাহলে দুটো ভ্যালু তো আলাদা আলাদা এম বাই এন। তাহলে তখন কি বলবো যে না, এই তৃতীয় যে 1,2 বিন্দুটা ছিল সেই বিন্দুটা এ বি রেখাংশকে কোনোভাবেই বিভক্ত করতে পারে না। বোঝা গেল? এবার হচ্ছে কোশ্চেন, বহির্বিভক্ত করছে না অন্তর্ভুক্ত করছে, কি করে বুঝবো, যদি দুটোরই সাইন পজিটিভ হয়। ঠিক আছে, এম বাই এন এর এখানে দেখো সাইন কি আছে, পজিটিভ আছে, কিছু না মানে পজিটিভ আছে। এখানেও দেখো এম বাই এন এর অনুপাত কত আছে, 2/3, এবং সেটা পজিটিভ। যেহেতু দুটোই পজিটিভ এসে, তাহলে আমরা কি বলবো যে হ্যাঁ, যে 1,2 বিন্দুটা এ বি রেখাংশকে কি করছে, অন্তর্বিভক্ত করছে। কারণ আমি বলেছিলাম যে এম বাই এন এর মানটা যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, অন্তর্বিভক্ত করে। আর যদি সাপোজ দুটোই যদি নেগেটিভ আসতো এম বাই এন এর মান, তাহলে তখন কি বলতাম যে এ বি সরলরেখাটা 1,2 বিন্দু দ্বারা বহির্বিভক্ত হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল?
তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বলো তো? এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে অতএব এবি রেখাংশটা 1,2 বিন্দু দ্বারা কি হচ্ছে? অন্তর্বিভক্ত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে একটু বলে দে কি অনুপাতে অন্তর্ভুক্ত হচ্ছে, এটা বলে দেওয়া দরকার, কারণ দুটোই চেয়েছে দেখো কোশ্চেনে, তাই না? তাহলে এক্ষেত্রে আমি কি বলবো? অতএব এবি রেখাংশটি 1,2 বিন্দু দ্বারা 2:3 অনুপাতে কি হচ্ছে? অন্তর্বিভক্ত হচ্ছে। ক্লিয়ার হলো? এই হচ্ছে answer। এবার হচ্ছে নেক্সট অঙ্ক, অতি সংক্ষিপ্ত 20। দেখো কি বলছে, তোমাদের বইতে আলাদা হতে পারে, জাস্ট অঙ্কটা দেখে নাও। কি বলছে? 4,7 ও 1,-2 বিন্দু দুটির সংযোজক রেখা, সংযোজক রেখা -5, -20 বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয় নির্ণয় করো। ঠিক আছে, দেখো সেম টাইপের আছে, কি করে করবো তোমরাই বলবে। দুটো বিন্দু দেওয়া আছে, এক্ষেত্রে এ বিন্দু আর একটা কি দেওয়া আছে, বি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4,7, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 1,-2। ঠিক আছে, এই বিন্দু দুটোর সংযোজক রেখা কি করছে? -5, -20 বিন্দুতে, ঠিক আছে, কি অনুপাতে বিভক্ত হয় সেটা নির্ণয় করতে বলেছে। দেখো এক্ষেত্রেও তাই, বিভক্ত বলেছে, অন্তর্বিভক্তি বা বহির্বিভক্তি কিছু বলেনি, অন্তর্বিভক্তি বা বহির্বিভক্তি কিছু বলেনি। তাহলে সেক্ষেত্রে আমি কি ধরবো? ধরে নেবো যে m:n অনুপাতে বিভক্ত হচ্ছে। আমি বলে দিচ্ছি না যে বহির্বিভক্ত হচ্ছে না অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে আবার ওই ফর্মুলাটা কাজে লাগিয়ে কি করব? m/n এর মানগুলো বের করবো, বের করার পর দেখবো যদি তারা সেম হয়, ঠিক আছে, তাহলে কি বলবো? যে হ্যাঁ বিভক্ত হচ্ছে। এবং যদি দুটোরই সাইন পজিটিভ হয় তাহলে কি বলবো? অন্তর্ভুক্ত হচ্ছে। আর যদি দুটোরই m/n এর মান নেগেটিভ হয় এবং তারা মানের, দুটোর মান যদি সেম হয় এবং তারা ঋণাত্মক সাইন যুক্ত হয়, তাহলে আমরা কি বলবো? যে হ্যাঁ ওই -5, -20 বিন্দু দ্বারা কি হচ্ছে? বহির্বিভক্ত হচ্ছে। ক্লিয়ার হলো? ঠিক কি ঠিক না? তাহলে দেখো কি বলছে এক্ষেত্রে, কি দেওয়া আছে? এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4,7, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 1,-2, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? -5,20। ঠিক আছে, এত কিছু দেওয়া আছে। এবার ধরে নিই, ধরি এ বি রেখাংশ সি বিন্দুতে m:n অনুপাতে কি হচ্ছে? বিভক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে বিভক্ত হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমার বলো x1 y1 কত? x1 হচ্ছে 4, y1 হচ্ছে কত? 7। সিমিলারলি x2 কত? 1, y2 কত? -2। ক্লিয়ার? তাহলে দেখো এই ফর্মুলা অনুসারে কি বলতে পারি? সি বিন্দু স্থানাঙ্ক কত? তাহলে অতএব সি বিন্দু স্থানাঙ্ক কত হবে বলো? m x2 প্লাস n x1 বাই m প্লাস n, কমা m y2 প্লাস n y1 বাই m প্লাস n। ক্লিয়ার হলো? হলো কি হলো না? যার যার মান জানো বসিয়ে ফেলো, কি হবে? অর সি বিন্দু স্থানাঙ্ক কত পাচ্ছ? এক্স এর মান কত? 1, দ্যাট ইজ এখানে এম হয়ে গেল। এক্স ওয়ান এর মান কত? 4, মানে 4 এন হয়ে গেল বাই কত? এম প্লাস এন। ঠিক আছে, একইভাবে ওয়াই টুর মান কত? -2, দ্যাট ইজ -2m। ওয়াই ওয়ান এর মান কত? 7, দ্যাট ইজ 7n বাই কত? এম প্লাস এন। ক্লিয়ার হলো? এবার ভালো করে দেখো কোশ্চেনে কি দেওয়া ছিল। সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল আগে থেকে, তাই না? সেটা কত? -5, -20। আবার দেখো আমরা এই অঙ্কের যে ডেটা ছিল সেখান থেকে বের করতে পারলাম সি বিন্দুর স্থানাঙ্ক কত, এইটা। তাহলে দুটো বিন্দুই তো সেম, সি বিন্দু এখানেও এখানেও সি বিন্দু, তাহলে দুটো বিন্দু যদি সেম হয় তাহলে স্থানাঙ্ক কি হবে? সেম হবে, অর্থাৎ এক্স এর কোঅর্ডিনেটের সাথে এক্স এর কোঅর্ডিনেট সেম হবে, ওয়াই এর কোঅর্ডিনেটের সাথে কি হবে? ওয়াই এর কোঅর্ডিনেটের সেম হবে। ঠিক আছে, তাহলে বলতে পারি অতএব m+4n/m+n ইকুয়াল টু কত হবে বলো? -5। এবং আর কি বলতে পারি বলো?
মাইনাস টু এম প্লাস সেভেন এম বাই এম প্লাস এন সমান কত হয় বলো? -20। ক্লিয়ার হলো? হলো কি হলো না? এবার নেক্সট, এবার মোটিভ কি হবে? এই দুটো যে সমীকরণ পেলাম, এই যে একটা সমীকরণ পেলাম আর এখানে আর একটা সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ থেকে আমার কি হবে? এম বাই এন এর মানটা বের করতে হবে। যদি দুটো মানই সেম হয়ে যায় তারপরে আমরা কনক্লুশন টানবো। ঠিক আছে? আবার দেখো এখান থেকে কি পাচ্ছি, কোনাকুনি গুণ করো। এম প্লাস ফোর এম ইকুয়াল টু -5m -5m, ঠিক আছে? এটা থেকে বলো কি পাচ্ছি? -2m প্লাস 7m ইকুয়াল টু -20 দিয়ে গুণ করো, -20m -20n, ঠিক আছে? এবার কি করতে হবে নেক্সট? এম গুলোকে একদিকে নিয়ে আসো, এন গুলোকে আরেকদিকে নিয়ে যাও। তাহলে এম এদিকে -5 কে নিয়ে এসো, তাহলে এম প্লাস 5m ইকুয়াল টু কত হচ্ছে? -5n -4n হলো। এদিকে দেখো, -2m -20m কে এদিকে নিয়ে এসো, তাহলে +20m ইকুয়াল টু, এদিকে -20n ছিল, 7n কে ওইদিকে নিয়ে যাও, তাহলে -7n। ক্যালকুলেশন করো কত পাচ্ছ? এখান থেকে 6m, এখান থেকে -9m, এখান থেকে পাচ্ছ +18m, এখান থেকে -27m। ক্লিয়ার? এবার দেখো তো কাটাকাটি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। কত দিয়ে যাচ্ছে দেখো, 3 দিয়ে যাচ্ছে। 3 2 6, 3 3 9 হলো। এদিকে দেখো কত দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, 9 2 18, এদিকে 3 9 27। ক্লিয়ার হলো? এবার দেখো তো এখান থেকে এম বাই এন এর মান কত পাচ্ছ? -3/2। আর এখান থেকে কত পাচ্ছ? এম বাই এন এর মান পাচ্ছ -3/2। ক্লিয়ার হলো? দেখো এবার কি বলতে পারি আমি এই দুটো থেকে? এখান থেকে এম বাই এন এর মান পেয়েছি -3/2, আর এখান থেকে এম বাই এন এর মান পেয়েছি -3/2। তো দুটোই তো সমান, ঠিক আছে? যেহেতু দুটোই সমান তাহলে আমি কি বলতে পারি যে ওই যে তৃতীয় বিন্দুটা ছিল অর্থাৎ -5, -20, এই বিন্দুটা কি করবে? এ বি রেখাংশকে বিভক্ত করবে। ঠিক আছে? এবার অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে কি করে বুঝতে পারবো? এই যে সাইনটা দেখে রাখ, দুটোরই সাইন কি আছে? নেগেটিভ আছে। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু দুটোরই সাইন নেগেটিভ তাহলে বলতে পারি যে বহির্বিভক্ত করছে। কারণ অন্তর্বিভক্ত যদি হতো তাহলে দুটো কি হতো? প্লাস হতো। বহির্বিভক্ত যেহেতু করছে তাহলে দুটো কি আছে? মাইনাস আছে। ক্লিয়ার হলো? তাহলে আমরা লাস্ট লাইন লিখতে পারি বলো? লাস্ট লাইন লিখতে পারি, অতএব -5, -20 বিন্দুটি কি করছে? এ বি রেখাংশকে 3:2 অনুপাতে কি হচ্ছে বলো? বহির্বিভক্ত করছে। এখানে একটা জিনিস খেয়াল করবে, দেখো আমি এই অনুপাতের ক্ষেত্রে চিহ্ন লিখিনি, প্লাস লিখিনি বা মাইনাস লিখিনি। কেন লিখিনি? অনুপাতের ক্ষেত্রে আমরা শুধুমাত্র অনুপাতটাই লিখি, চিহ্ন লিখি না। ঠিক আছে? আর এই যে নেগেটিভ সাইন এসছে বা পজিটিভ সাইন এসছে, এটা আমাদের কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে অন্তর্ভুক্ত করছে না বহির্ভুক্ত করছে। জাস্ট লিখে দিলেই হবে। যেহেতু এখানে নেগেটিভ সাইন এসছে তাহলে বলছে অনুপাতের ক্ষেত্রে এই নেগেটিভ সাইনটা লেখার দরকার নেই। জাস্ট তুমি যদি বলে দাও যে হ্যাঁ বহির্ভুক্ত করছো তাহলেই হয়ে যায়। ঠিক আছে? ক্লিয়ার হলো কি হলো না? বোঝা গেল? হুম। দেখো এবার নেক্সট অঙ্ক, অতি সংক্ষিপ্ত 24। ঠিক আছে? অতি সংক্ষিপ্ত 24 নম্বর অঙ্ক। অঙ্কটা একটু অড টাইপের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এক্সামের প্রেক্ষিতে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে? বলছে -2, 3 এর নিকটবর্তী যে বিন্দু দ্বারা -2, 3 ও 3, -1 বিন্দু দুটির সংযোজক রেখাংশ সমদ্বিখণ্ডিত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে? কি বলতে চাইছে দেখো, -2, 3 এর নিকটবর্তী যে বিন্দু দ্বারা -2, 3 ও
3, -1 এই বিন্দু দুটির সংযোজক রেখাংশ সমদ্বিখণ্ডিত হয়, তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো ব্যাপারটা ভিজুয়ালাইজ করাই। ঠিক আছে, দুটো বিন্দু আছে, সাপোজ এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -2, 3। বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3, -1। ঠিক আছে, এবার কি বলছে, এই যে এবি রেখাংশটা আমরা পেলাম, এই এবি রেখাংশের মধ্যে, ঠিক আছে, এবি রেখাংশটা তিনটা ভাগে ভাগ করতে হবে। তিনটা ভাগে ভাগ করলে, তিনটা সমান ভাগে ভাগ করলে কি হবে, এখানে একটা পয়েন্ট পাবো, এখানে আর একটা পয়েন্ট পাবো, পাবো কি পাবো না বলো? ঠিক আছে, তাহলে এখানে একটা পাচ্ছি সাপোজ P1, এখানে একটা পয়েন্ট পাচ্ছি P2। তাহলে বলছে যে এই যে -2, 3 এই বিন্দুটার নিকটবর্তী যে বিন্দুটা আছে, তার স্থানাঙ্ক বের করো। আচ্ছা বলো তো, এই বিন্দুটার নিকটবর্তী বিন্দু কোনটা, P1 না P2? অবশ্যই P1। তাহলে আমার মোটিভটা কি হবে, এই যে P1 বিন্দুটা দিলাম, এই P1 বিন্দুর স্থানাঙ্ক বের করা। ক্লিয়ার হলো? ধরে নিলাম এই P1 বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। এবার কে বলতে পারবে যে P1 বিন্দুটা যদি আলফা কমা বিটা স্থানাঙ্ক হয়, তাহলে এপি বাই পিবির মান কত হবে? বুঝতে পারছো না? দেখো, আমার কোশ্চেন হচ্ছে এ P1 বাই P1 বি, এটার মান কত হবে? দেখো বলতে পারছি, এইটুকুটা যত হচ্ছে, ঠিক আছে, এ P1 যেমন আছে তেমনই রেখে দিলাম। এবার বলো তো, প্রত্যেকটার দৈর্ঘ্য তো সমান। দেখো এ P1 এর যা দৈর্ঘ্য হবে, P1 P2 দৈর্ঘ্য তাই হবে, এবং P2 বি এর দৈর্ঘ্য কিন্তু সেম হবে। তাহলে বলতে পারি না, দেখো এই P1 বিটা, P1 বি আসলে কি, P1 বি হচ্ছে P1 P2 প্লাস P2 পিবি। লিখতে পারি P1 P2 প্লাস P2 বি, বলতে পারি কি পারি না? এবার দেখো তো ভালো করে, এই যে P1 P2 দৈর্ঘ্য যা, এ P1 এর দৈর্ঘ্য তাই। তাহলে P1 P2 জায়গায় আমি লিখতে পারি, দেখো তো, P1 P2 জায়গায় আমি লিখতে পারি, তাহলে এ P1, পারি কি পারে? একইভাবে P2 বি এর দৈর্ঘ্য দৈর্ঘ্য যা হবে, P1 P2 দৈর্ঘ্য তাই হবে। P1 P2 দৈর্ঘ্য আবার কার সাথে সমান হবে, এ P1 এর সাথে সমান হবে। তাহলে P1 P2 যা দৈর্ঘ্য হবে, P2 বি এর দৈর্ঘ্য কিন্তু সেম হবে। আর P2 পিবি দৈর্ঘ্য মানে কি, এ P1, কারণ সবগুলোই তো সমান, রিপ্লেস করতে পারি। দেখো তাহলে কি পেলাম, অর এ P1 বাই P1 বি সমান তো পেলাম। এক্ষেত্রে কত হচ্ছে, উপরে আছে এ P1 আর নিচে কত, দুটো এ P1, তাই না? তাহলে এ P1 কেটে গেল, কত পাচ্ছি, 1/2। তাহলে আমি কি পেলাম বলো, এ P1 বাই P1 বি, এটা কিন্তু পেয়ে গেলাম, কত পেলাম, হাফ। তাই না? অর্থাৎ এটা কি বলছে, এটা বলছে যে এখান থেকে আমি বলতে পারছি এ P1 ইস টু P1 বি কত হচ্ছে, 1:2। ক্লিয়ার হলো কি হলো না? অর্থাৎ এ P1 কতটা, এ P1 এর দৈর্ঘ্য যদি আমার 1 হয়, ঠিক আছে, 1 একক যদি হয়, তাহলে P1 বি এর দৈর্ঘ্য কত হবে, P1 বি অর্থাৎ P1 বি এর দৈর্ঘ্য কতটা হবে বলো, 2 একক হবে। বুঝা গেল? তাহলে এবার দেখো, প্রবলেমে আর কিছু থাকলো, এ বিন্দুর স্থানাঙ্ক জানো, বি বিন্দুর স্থানাঙ্ক জানো, P1 বিন্দুতে এ বি সরলরেখা কি হচ্ছে, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে, অন্তর্বিভক্ত হইতো না বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত, কারণ P1 বিন্দুটা এ বি রেখাংশের মধ্যে আছে। তো যেহেতু P1 বিন্দুতে অন্তর্ভুক্ত হচ্ছে এবং কি অনুপাতে অন্তর্ভুক্ত হচ্ছে সেটাও তুমি জানো, এবং এ আর বি বিন্দু দুটোর স্থানাঙ্ক জানো, তাহলে ওই ফর্মুলা দিয়ে বলতে পারবে না P1 বিন্দুর স্থানাঙ্ক কত? পারবে কি পারবে না? বোঝা গেল কি গেল না? তো আমরা কি চেয়েছি, এই P1 বিন্দুর স্থানাঙ্ক তো বের করতে বলেছে, ঠিক কি ঠিক না? অর্থাৎ আলফার মান কত হবে, বিটার মান কত হবে। ক্লিয়ার? তাহলে দেখো, অঙ্কটা লিখবো কি করে এক্ষেত্রে, এক্ষেত্রে কি দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2, 3। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, -1। ক্লিয়ার? আর কি দেওয়া আছে, দেখো ভাষাটা লিখছি, যেহেতু এ বি রেখাংশটিকে, এ বি রেখাংশটি P1 এবং P2 বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়েছে, অতএব আমরা বলতে পারি এ P1 ইস টু P1 বি কত হবে, 1:2 হবে। কি করে পেলাম, এই দেখো এখানে বলে দেওয়া আছে। ক্লিয়ার হলো কি হলো না? দেখো এটা সাইডে তোমরা কিন্তু রাফে করবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, সবই পেয়ে গেছি। অর্থাৎ এক্ষেত্রে আমার এম কত, এম এর মানটা 1, এন কত 2, আর এখানে x1 কত, -2, x2 কত, সরি y1 কত 3, x2 কত 3, y2 কত -1। তো সবই পেয়ে গেছি, তাহলে P1 বিন্দুর স্থানাঙ্ক পাবো না?
পাবো কি পাবো না? দেখো কি করে বের করছি তাহলে। ফর্মুলা কাজে লাগাই। ফর্মুলা কাজে লাগালে দেখো কি আসবে। অতএব P1 বিন্দু স্থানাঙ্ক কি হবে? ফর্মটা লিখছি আগে। এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। ঠিক আছে, তারপর তোমরা পরে এই জিনিসটা লিখবে না, হ্যাঁ, এম এন এক্স টু এক্স ওয়ান, কারণ এগুলো লেখার দরকার নেই। কারণ কেন আমি লিখাচ্ছি, প্রথম প্রথম দুটো অঙ্ক বা তিনটা অঙ্কের ক্ষেত্রে যেন ধাতস্থ হয়ে যায়, তারপরে তোমরা এই লাইনটা না লিখলেও চলবে। জাস্ট ফর্মুলা অনুসারে মনে করে কি করে বসিয়ে দিবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এম এর মানটা ওয়ান, ইন্টু এক্স টু কত, থ্রি, সিমিলারলি প্লাস দিবে এন এর মান কত, দুই, আর এক্স ওয়ান এর মান কত, এক্স ওয়ান এর মানটা কত দেওয়া আছে, মাইনাস টু দেওয়া আছে, তাহলে মাইনাস টু আর সামনে রাখার ভেতরে রাখার দরকার নেই, সামনে দিয়ে যাও মাইনাস। ঠিক আছে, এম প্লাস এন মানে ওয়ান প্লাস টু দ্যাট ইজ কত হয়, তিন হয়। ঠিক আছে, তাহলে এখানেও কি হবে, তিনই হবে। উপরে দেখো, এম এর মানটা ওয়ান, ওয়াই টুর মান কত, মাইনাস ওয়ান, তাহলে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান কত হয়, মাইনাস ওয়ান। ক্লিয়ার? এবার এখানে এন এর মানটা দুই, ওয়াই ওয়ান এর মান কত হচ্ছে তিন, তাহলে দুই ইন্টু তিন দ্যাট ইজ ছয়। ঠিক আছে, তাহলে প্লাস সিক্স। আর একটু সিম্পলিফাই করি, কত আসছে এখানে, তিন মাইনাস চার, তাহলে মাইনাস এক, আর নিচে কত, থ্রি। এখানে কত হচ্ছে বলো, ওয়ান মাইনাস ওয়ান প্লাস সিক্স, দ্যাট ইজ ফাইভ বাই থ্রি। ক্লিয়ার হলো? তাহলে পি ওয়ান বিন্দু স্থানাঙ্ক কত পেয়েছো, দেয়ার পর পি ওয়ান বিন্দু স্থানাঙ্ক তুমি কত পেলে, মাইনাস ওয়ান বাই থ্রি কমা ফাইভ বাই থ্রি। কিন্তু এবার ভালো করে দেখো তো, এটা আমার বের করতে বলেছিল না? কি দেখো অঙ্কটার ভিতরে কি লেখা ছিল, অঙ্কটার মধ্যে লেখা ছিল যে মাইনাস টু কমা থ্রি এর নিকটবর্তী যে বিন্দুটা থাকবে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস টু কমা থ্রি বিন্দুটা কি, এ বিন্দু, তাহলে এ বিন্দুর নিকটবর্তী বিন্দু কোনটা, পি ওয়ান। পি ওয়ান এর কি বের করতে হবে আমার, স্থানাঙ্কটা বের করতে হবে। ক্লিয়ার হলো? তাহলে পি ওয়ান এর স্থানাঙ্কটা বের করতে পারলাম, পারলাম কি পারলাম না, দেখো পি ওয়ান এর স্থানাঙ্কটা বের করতে পেরেছি। তো এটা আমার অ্যান্সারটা চেয়েছিল, এটা বের করতে পারলাম। ঠিক আছে, এবার চলে আসি অতি সংক্ষিপ্ত 26। আচ্ছা, এই অতি সংক্ষিপ্ত 26 অঙ্কটা করার আগে না একটা কনসেপ্ট জানতে হবে। দেখো, তোমরা যা জিনিস সেটা এবার টুকছি। এক্ষেত্রে এ বিন্দু স্থানাঙ্ক মনে করো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, বি বিন্দু স্থানাঙ্ক সাপোজ এক্স টু কমা ওয়াই টু। ঠিক আছে, এ আমার এবি রেখাংশ। এবার মনে করো সি একটা বিন্দু। ঠিক আছে, সি বিন্দুটাকে কি করে নিচ্ছি, সি বিন্দুটাকে নিচ্ছি আমি এবি রেখাংশের একদম মাঝখানে। ঠিক আছে, তো মাঝখানে যদি নিই তাহলে তোমরা বলতে পারবে এক্ষেত্রে এসির দৈর্ঘ্য যা হবে সিবির দৈর্ঘ্য তাই হবে না? হবে কি হবে না? অবশ্যই সমান হবে, কারণ এই সি হচ্ছে মিডিল পয়েন্ট। সি যদি মিডিল পয়েন্ট হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এসি বাই সিবি কত হবে, ওয়ান ইস টু ওয়ান হবে, তাই না? অর্থাৎ কি বলতে পারি, এসি ইস টু সিবির মানটা কত হবে, ওয়ান ইস টু ওয়ান। ক্লিয়ার হলো কি হলো না এই জায়গাটা? অর্থাৎ এটাকে যদি আমি ছবিতে দেখাই, কি বলছে, এসি আর সিবির অনুপাত কত, ওয়ান ইস টু ওয়ান, অর্থাৎ এসি কত, এইটুকুটা। অর্থাৎ এরা বলছে এসির দৈর্ঘ্য যদি আমি এক একক ভাবি, ঠিক আছে, তাহলে সিবির দৈর্ঘ্য কত হবে বলো তো, একই হবে, কত হবে, একই হবে, দেখো দেওয়া আছে। তাই না? এবার দেখো, যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম এটা কি অন্তর্ভুক্ত করছে না সেই বিন্দুটা, এবি রেখাংশটাকে, এবি রেখাংশটাকে যেহেতু অন্তর্ভুক্ত করছে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি উপরে ফর্মুলাটা থেকে ওই যে যে ফর্মুলাটা শিখেছিলাম প্লাস দিয়ে, ওটা হবে। তাহলে সেই ফর্মুলা অনুসারে বলো সি বিন্দু স্থানাঙ্ক কত হবে, কত হবে বলো? এটাকে যদি আমি এম ভাবি, তাহলে এটা আমার কি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা এক্স টু এ টু, এটা আমার এন। তাহলে ফর্মুলা অনুসারে কি হয়, এম এক্স টু, তাহলে এম এর মান ওয়ান, ওয়ান ইন্টু কত হবে, এক্স টু। এবার এন এর মান কত, ওয়ান, ওয়ান ইন্টু এক্স ওয়ান দ্যাট ইজ ওয়ান এক্স ওয়ান। ঠিক আছে, বাই কত, এম প্লাস এন কত হয়, ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, সিমিলারলি দেখো, এম থেকে আবার যদি করি, এম ইন্টু কত হবে, ওয়াই টু হবে, এম ইন্টু ওয়াই টু মানে কত, ওয়ান ইন্টু ওয়াই টু। সিমিলারলি এন ইন্টু কত হবে, ওয়াই ওয়ান, দ্যাট ইজ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, আর নিচে কত হবে, এম প্লাস এন, দ্যাট ইজ ওয়ান প্লাস। এখান থেকে কত পেলাম বলতো, সি বিন্দু স্থানাঙ্ক পেলাম, সাজিয়ে গুছিয়ে লিখছি দেখো, এক্স ওয়ান প্লাস এক্স টু ওয়াই টু, এখান থেকে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই কত, টু পেলাম। ঠিক আছে, তাহলে সি বিন্দুটা আমার কি ছিল অ্যাকচুয়ালি, রেখাংশের মধ্যবিন্দু ছিল। তাহলে আমরা বলতে পারি, যদি এ বিন্দু স্থানাঙ্ক আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে তাদের মধ্যবিন্দু স্থানাঙ্কের ফর্মুলা কি হচ্ছে বলো, দেখো এটা জাস্ট এক্স এর কোঅর্ডিনেটের সাথে এক্স এর কোঅর্ডিনেটের যোগ বাই টু, সিমিলারলি ওয়াই এর কোঅর্ডিনেটের সাথে ওয়াই এর কোঅর্ডিনেটের যোগ করে দুই রেখা। ঠিক আছে, সেক্ষেত্রে আর এই এম প্লাস এন এর ফর্মুলাটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, ডিরেক্ট বলতে পারো।
কিন্তু এটা আসলো কিন্তু এই ফর্মুলাটা থেকে, ঠিক আছে? তাহলে বুঝে নাও যে, আমি এখানে নোট বলে লিখে দিচ্ছি, যদি এ বিন্দু স্থানাঙ্ক x1, y1 এবং বি বিন্দু স্থানাঙ্ক x2, y2 হয়, তবে এ বি রেখাংশের, ঠিক আছে, এ বি রেখাংশের মধ্য বিন্দুর স্থানাঙ্ক সমান কত হয় বলো তো? x1 প্লাস x2, মধ্যবিন্দুটার নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক সমান কত হবে? x1 প্লাস x2 বাই 2, কমা y এর কোঅর্ডিনেটের সাথে y এর কোঅর্ডিনেট বাই কত হবে? 2 হবে। ক্লিয়ার হলো? ব্যাস। এবার দেখো নেক্সট অঙ্ক, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 26 নম্বর। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 26 নম্বর কি বলছে দেখো, বলছে যদি 3, 2, 6, 3, x, y ও 6, 5 বিন্দু চারটি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়, তবে x, y এর মান নির্ণয় করো। বোঝা গেল তো কি বলতে চাইছে? দেখো কি দেওয়া আছে, চারটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু ধরে নিলাম, এক্ষেত্রে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে 3, 2, বি আর একটা বিন্দু যার স্থানাঙ্ক 6, 3, সি একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স, ওয়াই, আর ডি আর একটা বিন্দু যার স্থানাঙ্ক 6, 5। আমি এবিসিডি কেন নিলাম, কারণ এক্ষেত্রে বিন্দুগুলোর নাম বলে দেওয়া নেই, কোন বিন্দুটার স্থানাঙ্ক এগুলো সেগুলো কিন্তু বলে দেওয়া নেই, তাই আমি কাজে ধরে নিলাম বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? এক্ষেত্রে এ বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম 3, 2, বি বিন্দু স্থানাঙ্ক 6, 3, সি বিন্দু স্থানাঙ্ক x, y, আর ডি বিন্দু স্থানাঙ্ক 6, 5, ঠিক আছে? অঙ্কটাই বলছে এই যে এ বি সি ডি এই চারটা বিন্দু নিয়েছি, এই চারটা বিন্দুকে যদি পরপর যোগ করা হয় তাহলে একটা সামান্তরিক উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে আগে একটা সামান্তরিক আঁকি। সামান্তরিক কেমন হয়? বিপরীতস্থ বিপরীত বাহুগুলি কি হয়? পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে দেখো তো এটা একটা সামান্তরিক হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কারণ কি, এই বাহুটার দৈর্ঘ্য যা হবে এই বাহুটার দৈর্ঘ্য তাই হবে, এবং তারা কি হচ্ছে? পরস্পর সমান্তরাল হচ্ছে। একইভাবে এই যে বাহুটা আছে, এই বাহুটা আর এই বাহুটা কি হচ্ছে? পরস্পর সমান এবং সমান্তরাল। আর এটা আমার একটা সামান্তরিক হচ্ছে। এবার কি বলছে, এই সামান্তরিকের পরপর যে শীর্ষবিন্দুগুলো আছে এগুলোকে কি নিতে বলেছে? চারটা শীর্ষবিন্দু নিতে বলেছে, ঠিক আছে? এটা যদি আমার এ হয় তাহলে আমার এটা কি হবে? বি বিন্দু হবে, এটা সি বিন্দু হবে, এটা আমার ডি বিন্দু হবে। পরপর নিতে বলেছে, দেখো কোশ্চেন কি বলেছে, এই বিন্দু চারটি কি বলেছে? পরপর যোগ করলে একটি সামান্তরিক গঠিত হয়, অর্থাৎ এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা যদি নিই, এটা সামান্তরিক তৈরি হচ্ছে। বলতে পারো যে, এখন অনেকে বলতে পারো যে স্যার এইভাবে কেন নিলেন? এভাবে তো নিতে পারতেন, এ এখানে বি, এখানে সি, এখানে হচ্ছে ডি। হ্যাঁ, নিতে পারো, কোনো অসুবিধা নেই, পরপর নিলেই হবে, ঠিক আছে? সিকোয়েন্স মেনটেন করলেই হবে। তো আমার সুবিধার্থে আমি এটা নিয়ে নিলাম, তোমরা ওটাও নিতে পারো, কোনো ভুল নেই এর মধ্যে, ঠিক আছে? এবার তাহলে দেখো ছবি অনুযায়ী বলতে পারি এ বিন্দু স্থানাঙ্ক আমার 3, 2, বি বিন্দু স্থানাঙ্ক 6, 3, সি বিন্দু স্থানাঙ্ক x, y, ডি বিন্দু স্থানাঙ্ক 6, 5, ঠিক আছে? এতদূর পর্যন্ত অঙ্কটা ক্লিয়ার? তাহলে বলছে দেখো কি করতে হবে, যদি এই চারটা বিন্দু একটা সামান্তরিকের পরপর পরপর চারটা বিন্দুকে ডিনোট করে, তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো, ঠিক আছে? অর্থাৎ এই যে সি বিন্দুটা স্থানাঙ্ক কি ছিল? x, y, অর্থাৎ সি বিন্দু স্থানাঙ্কটা আমার বের করতে হবে, ঠিক আছে? আমার কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে, ক্লিয়ার হলো? হলো।
এবার দেখো বের করবো কি করে। বের করার নিয়ম আছে, দেখো। দেখো তোমাদের মনে আছে কি নেই, সামন্তরিকের ক্ষেত্রে দুটো কর্ণ পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? দেখো একটা কর্ণ কি, একটা কর্ণ কি, একটা কর্ণ হচ্ছে বিডি কর্ণ, ঠিক আছে, আর একটা কর্ণ কি, এসি কর্ণ। এবার সামান্তরিকের ক্ষেত্রে বিশেষ ধর্ম আছে, সেই ধর্মটা হচ্ছে এসি। দেখো এই কর্ণ দুটো কি করছে, বিডি কর্ণ আর এসি কর্ণ পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। সাপোজ এটা আমার ও বিন্দু, ও বিন্দুতে ছেদ করছে, সব সামান্তরিকই করে। এবার হচ্ছে ও বিন্দুটার একটা স্পেশালিটি আছে, কি বলছে, ও বিন্দুটা হবে এসি বাহুর মধ্যবিন্দু। যে বিন্দুটা হবে বিডি বাহুর মধ্যবিন্দুটাই ও বিন্দুই হবে, অন্য কোনো বিন্দু হবে না, ঠিক আছে। তুমি বলতে পারো যে বিডি বাহুর মধ্যবিন্দু ও ড্যাশ, আর বিসি বাহু এসি বাহুর মধ্যবিন্দু ও। তাহলে এই ও আর ও ড্যাশ কিন্তু আলাদা হবে না, ঠিক আছে, এরা একে অপরের সাথে কি হবে, কোইনসাইড করবে, ঠিক আছে। অর্থাৎ এরা দুটো ছেদ বিন্দু দুটো কি হবে বলতো, একই বিন্দুই হবে, ঠিক আছে। এই ছেদ বিন্দুটা কি হবে, দুটো কর্ণেরই মধ্যবিন্দু হবে। ক্লিয়ার হলো, হলো কি হলো? আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো কি বলতে চাইলাম, বলতে চাইলাম সামান্তরিকের ক্ষেত্রে দুটো কর্ণ থাকে, একটা আমার কি এসি কর্ণ, একটা বিডি কর্ণ। তো সামুদ্রিকের যেটা ধর্ম, কর্ণ দুটি কি করে, দুটো কর্ণেরই মিডিল পয়েন্ট পাবো। দেখো এসি কর্ণের মিডিল পয়েন্ট সাপোজ আমার ও, আর বিডি কর্ণের মধ্যবিন্দু সাপোজ আমার ও ড্যাশ, ঠিক আছে। তো এবার সামুদ্রিক যেহেতু এটা এবিসিডি একটা সামুদ্রিক, তাহলে বলছে যে ও আর ও ড্যাশ আলাদা বিন্দু হবে না, তারা একই বিন্দু হবে। অর্থাৎ এসির মধ্যবিন্দু যদি ও হয়, তাহলে বিডির মধ্যবিন্দু কি হবে, ওই হবে, অন্য কিছু হবে না। ক্লিয়ার হলো, হলো কি হলো না? আশা করি এবার ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট, তাহলে এবার বলো তো, কিছুক্ষণ আগে একটা ফর্মুলা দিলাম, এ বিন্দু স্থানাঙ্ক এত, বি বিন্দু স্থানাঙ্ক এত, তাহলে এ বি এর মধ্যবিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক এত, সি বিন্দু স্থানাঙ্ক এত, তাহলে এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বের করতে পারবো না? উপরে ফর্মুলাটা থেকে দেখো কি ফর্মুলা ছিল, এ বিন্দু স্থানাঙ্ক এত, বি বিন্দু স্থানাঙ্ক এত, তাহলে তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হয়, এক্স এর কোঅর্ডিনেটের সাথে এক্স এর কোঅর্ডিনেট যোগ বাই টু, ওয়াই এর কোঅর্ডিনেটের সাথে ওয়াই কোঅর্ডিনেট যোগ বাই, ঠিক আছে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক জানি, সি বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো না? পারবো। একইভাবে বিডির মধ্যবিন্দু স্থানাঙ্ক কি বের করতে পারবো কি পারবো না এই ফর্মুলা দিয়ে? হ্যাঁ অবশ্যই পারবো। তাহলে এই যে, তাহলে এতটা পর্যন্ত বের করি। দেখো কি বলছে, দেখো ছবিটা কিন্তু আঁকবে সবাই, আমি কিন্তু সেইভাবে অতএব পেয়েছে। দেখো এখানে এ বিন্দু স্থানাঙ্ক জানি, সি বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে এসি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো না এই ফর্মুলা দিয়ে? হ্যাঁ অবশ্যই পারবো। একইভাবে বি বিন্দু স্থানাঙ্ক জানি, ডি বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে বিডি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো কি পারবো না বল, উপরে ফর্মুলাটা থেকে। ইয়েস, অফকোর্স। তাহলে দেখো নেক্সট কাজ হবে আমার এসির মধ্যবিন্দু বের করা এবং একইভাবে বিডির মধ্যবিন্দু বের করা, ঠিক আছে। কি করছে দেখো, অতএব এসি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক, নাম দিয়ে দিলাম। এই যে এসির যে মধ্যবিন্দুটা হবে সাপোজ সেটা আমার ও, স্থানাঙ্ক কত হবে বলো, এক্স এর কোঅর্ডিনেটের সাথে এক্স এর কোঅর্ডিনেট যোগ, তাহলে কত আছে, 3 যোগ এক্স যোগ কত হবে, 2। একইভাবে ওয়াই কোঅর্ডিনেটের সাথে ওয়াই কোঅর্ডিনেট যোগ, তাহলে 2 যোগ ওয়াই, ওয়াই কত হবে, 2 হবে। বুঝা গেল? একইভাবে বের করতে পারবো। এবং এই যে বিডি যে কর্ণটা আছে, অর্থাৎ বিডি যে রেখাংশটা আছে, বিডি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এই বিডি রেখাংশের মধ্যবিন্দুর নাম দিলাম সাপোজ ও ড্যাশ, ঠিক আছে। ও ড্যাশের স্থানাঙ্ক কত হবে বলো, বি বিন্দু স্থানাঙ্ক এক্স এর কোঅর্ডিনেট 6, ডি বিন্দু স্থানাঙ্কের এক্স এর কোঅর্ডিনেট কত হচ্ছে 6, তাহলে 6 যোগ 6 কত হবে, 6 যোগ 6 ওয়াই কত হবে, 2 হবে। একইভাবে ওয়াই কোঅর্ডিনেট গুলো দেখো, এখানে 3 আছে, এখানে কত আছে, 5 আছে, তাহলে 3 যোগ 5 ওয়াই কত হবে, 3, 2 হবে, ঠিক আছে। চলো, এবার দেখো যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, এবং আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটির মধ্যবিন্দু একই হয়,
হয় কি হয় না বলো? একটু আগেই বললাম। তাহলে আমি বলতে পারি, দেখো, ও আর ও ড্যাশ বিন্দুটা কি হবে? সেম হবে কি হবে না বলো? কারণ ওটা কি হচ্ছে, এসির, ওটা কি হচ্ছে বলো, এসি যে কর্ণটা আছে তার মধ্যবিন্দু। আর ও ড্যাশটা কি, বিডি রেখাংশের বা কর্ণটার কি মধ্যবিন্দু। আর যেহেতু কর্ণ দুটো কি হয়, একই বিন্দু হয়, তাহলে বলতে পারি ও আর ও ড্যাশ সেম। বলা যায় কি যায় না? তাহলে এখান থেকে দেখো, ও বিন্দুর স্থানাঙ্ক জানি আর ও ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে পরপর এখানে বসিয়ে দিচ্ছি। অর ও বিন্দুর স্থানাঙ্ক কত, 3 + x/2, কমা 2 + y/2, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে বলো? 6 + 6/2, কমা 3 + 5/2। এবার দেখো, দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি সেম হয়, তাহলে আমি বলেছিলাম যে এক্স এর কোঅর্ডিনেটের সাথে এক্স এর কোঅর্ডিনেট কি হবে, সেম হবে। একইভাবে ওয়াই এর কোঅর্ডিনেটের সাথে কি হবে, ওয়াই এর কোঅর্ডিনেটের মান সেম হবে। তাহলে এখান থেকে বলতে পারি অতএব 3 + x/2 সমান কত হবে? দেখো, 6 যায় কত হয়, 12, 12/2 কত হয়, 6 হয়। তো এখানে ডিরেক্ট লিখে দিলাম 6। একইভাবে এখানে কত আছে, 2 + y/2, এটা কার সাথে সমান হবে, 3 + 5/2। আর 3 + 5/2 মানে কত, 8/2। 8/2 মানে কত হয়, 4। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, কোনাকুনি গুণ করো, 3 + x = 12। এখান থেকে পাচ্ছি এক্স এর মান কত হবে, 3 ওদিকে নিয়ে যাও, 12 থেকে 3 বাদ দিলে 9 হবে। ঠিক আছে, এক্স এর মান কত পেলে, 9 পেলে। এবার দেখো সেকেন্ড ডিভিশন থেকে কি পাই, কোনাকুনি গুণ করো, 2 + y = কত হবে, 4 × 2 = 8। এখান থেকে পাচ্ছি y = কত হবে বলো, 8 - 2, দ্যাট ইজ 6। ক্লিয়ার হলো? তো আমার কোশ্চেনে কি চেয়েছিল, এক্স কমা ওয়াই এর মান কত হবে সেটা বের করো। তাহলে দেখো এক্স এর মান পেয়ে গেছি, ওয়াই এর মানটাও পেয়ে গেছি, তাহলে এক্স কমা ওয়াই এর মানটা পাবো না, জাস্ট কমা কমা দিয়ে দিলেই হয়ে গেল। হবে কি হবে না বলো? হবে। তাহলে বলতে পারি অতএব নির্ণেয় এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত হবে বলো, 9, 6। এটা আমার চেয়েছিল, চেয়েছিল কি চাইনি? ব্যাস, হয়ে গেছে। এবার আমরা যেটা শিখবো সেটা ভর কেন্দ্র কাকে বলে সেটা আমরা জানার চেষ্টা করবো নেক্সট। ভর কেন্দ্র, ঠিক আছে। একটা ত্রিভুজ যদি হয়, সাপোজ এটা আমরা একটা ত্রিভুজ, ত্রিভুজের কটা শীর্ষবিন্দু থাকে, 3টা। নাম দিয়ে দিলাম, এটা আমার এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এ বিন্দুটা স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1, বি বিন্দু স্থানাঙ্ক x2, y2, সি বিন্দু স্থানাঙ্ক x3, y3, ঠিক আছে। তাহলে বলছে যে এই ত্রিভুজটার তো একটা ভরকেন্দ্র থাকবে। এই ভরকেন্দ্রটার নাম, সাপোজ এটা আমার ভরকেন্দ্র, যার নাম দিলাম জি। তাহলে জি এর তো একটা স্থানাঙ্ক থাকবে, যেহেতু এটা 2D প্লেনের মধ্যে আছে, ধরে নিলাম তার স্থানাঙ্ক হচ্ছে α, β। তাহলে বলছে এই এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, তাহলে আমরা খুব সহজেই এই ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারি, অর্থাৎ আলফার মানটা বের করতে পারবো এবং বিটার মানটাও বের করতে পারবো। ঠিক আছে, দেখো কোন ফর্মুলা দিয়ে বের করতে পারবো বলছি। যদি এ বিন্দু, সরি, দেখো কি করে বলতে পারছি, দেখো কি করে বলতে পারছি, যদি এ বি সি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু এ এর স্থানাঙ্ক x1, y1, বি এর স্থানাঙ্ক x2, y2 এবং সি এর স্থানাঙ্ক x3, y3 হয়, তাহলে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক কত রয়েছে, α, β, এটা কার সাথে সমান হবে বলছে, যতগুলো শীর্ষবিন্দু আছে তাদের এক্স এর কোঅর্ডিনেট গুলো সব যোগ করে 3 দিয়ে ভাগ, কমা ওয়াই এর কোঅর্ডিনেট গুলো যোগ করে 3 দিয়ে ভাগ। অর্থাৎ কত হবে, x1 + x2 + x3/3, কমা y1 + y2 + y3/3। দেওয়া হলো, হলো কি হলো না? অর্থাৎ কি বলছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, তাহলে আমরা ওই 3টা শীর্ষবিন্দু
সাহায্য নিয়ে ত্রিভুজটার ভর কেন্দ্র স্থানাঙ্ক বের করতে পারি কোন ফর্মুলা দিয়ে? এই ফর্মুলা দিয়ে। ক্লিয়ার হলো? এবার দেখো নেক্সট অঙ্ক আছে অতি সংক্ষিপ্ত 30। অতি সংক্ষিপ্ত 30 নম্বর অঙ্ক কি বলছে? একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, একটি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক -1, -2 এবং তার দুটি এবং তার দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 4, 6 ও -8, -12 ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ক্লিয়ার? দেখো কি বলছি, অঙ্কটা বুঝতে হবে ভালো করে। একটি ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে? ত্রিভুজ আঁকি। সাপোজ এটা আমার একটা ত্রিভুজ। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে, দেখো অঙ্কটার মধ্যে কোথাও শীর্ষবিন্দুগুলির নাম দেওয়া নেই। তাহলে আমি ইচ্ছা মতো নাম দিতে পারি। এ বিন্দু, এটা সাপোজ আমার এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। ক্লিয়ার? এবার কি বলছে অঙ্কটাতে, একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্রও দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজটা সাপোজ ভরকেন্দ্র আমার জি, এইটা ভরকেন্দ্রের নামও দেওয়া নেই, তাহলে আমি জি ধরে নিলাম। এই জি বিন্দুটা স্থানাঙ্ক কত দেওয়া আছে? -1, -2। ক্লিয়ার? এবং কি দেওয়া আছে, তার দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? এ, তুমি ধরে নিতে পারো এ বিন্দু স্থানাঙ্ক এইটা, বি বিন্দু স্থানাঙ্ক এইটা, হোয়াট এভার তুমি ধরতে পারো, এ বিন্দু স্থানাঙ্ক এটা, সি বিন্দু স্থানাঙ্ক এটা। যে কোনো দুটো স্থানাঙ্ক তুমি নিয়ে নিতে পারো, যে কাউকে ধরতে পারো। এই দুটো দেওয়া আছে। ঠিক আছে, আমি জেনারেলাইজ হিসেবে ধরে নিলাম এ বিন্দুর স্থানাঙ্ক 4, 6, আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম সাপোজ -8, -10। ঠিক আছে, তোমরা এই দুটো ধরতে পারো বা অন্য যে কোনো দুটো কম্বিনেশন ধরতে পারো, কোনো অসুবিধা নেই। যদি হয় তাহলে আমার আরো কিছু দেওয়া আছে এই এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, আর এই এবিসি ত্রিভুজের যে কোনো দুটো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে বলছে যে এই যে ত্রিভুজটা আছে এবিসি ত্রিভুজ, তার তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ দুটো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তো দেওয়া আছে, কিন্তু তৃতীয় যে শীর্ষবিন্দু সেটার কি স্থানাঙ্ক দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমার মোটিভটা কি হবে, এই যে তৃতীয় শীর্ষবিন্দু সি, তার স্থানাঙ্কটা বের করা। ঠিক আছে? যেহেতু দেওয়া নেই, আমি ধরে নেব কি সি বিন্দুটার স্থানাঙ্ক x, y। ধরতে পারি কি পারি? পারি। তাহলে দেখো তো, মনে পড়ছে এই ফর্মুলাটা? এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে এই 3টা শীর্ষবিন্দু দিয়ে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি কি পারি? অবশ্যই পারি, কারণ উপরে যে ফর্মুলাটা ছিল দেখো ভালো করে। উপরে ফর্মুলাটা কি ছিল? এ বি সি 3টা শীর্ষবিন্দু দেওয়া ছিল, তাহলে সেখান থেকে এই ফর্মুলাটার মাধ্যমে কি করছিলাম, ভরকেন্দ্রটা স্থানাঙ্ক বের করতে পারছিলাম। ঠিক আছে, তাহলে অঙ্কটা শুরু করা যাক। আর আমার কি বের করতে হবে, এই যে সি বিন্দুটা আছে অর্থাৎ তৃতীয় যে শীর্ষবিন্দু, তার স্থানাঙ্কটা বের করতে হবে। লেখা শুরু করি। লেখার দেখো পথ একই। ঠিক আছে, কিরকম? যা যা দেওয়া থাকবে সেগুলোকে প্রথমে লিখতে হবে। এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 4, 6। বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে? -8, -2। ঠিক আছে, ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক দেওয়া আছে, কত দেওয়া আছে? -1, -2। ঠিক আছে, এবার দেখো তো সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল? দেওয়া ছিল না। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিই। ধরি সি বিন্দুর স্থানাঙ্ক x, y। দেখো ছবি কিন্তু আঁকতে হবে, প্রত্যেকটা অঙ্কে কিন্তু ছবি আঁকতে হবে। ছবি না আঁকলে ফুল মার্কস পাবে না। ঠিক আছে, জিওমেট্রির সাথে কি হয়,
যখনই 2D 3D অঙ্ক করবে তখনই তোমার ছবিটা মাস্ট আঁকতেই হবে অঙ্কের সাথে, না হলে কিন্তু পুরোটা ক্লিয়ার হয় না এবং ফুল মার্কস পাবে না তোমরা। ঠিক আছে, কাজে যেভাবে আমি লিখে দিচ্ছি তেমন ভাবে তোমরা লিখবে এক্সামে। তাহলে দেখো তো, সি বিন্দু স্থানাঙ্ক জানি, এ বিন্দু স্থানাঙ্ক জানি, বি বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে বলতে পারবো এই এবিসি শীর্ষবিন্দু তিনটি দিয়ে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারবো। দেখো কি করে বের করছি। অতএব ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে বলো? ভরকেন্দ্রের স্থানাঙ্ক কখন হবে? এটা আমার x1, এটা x2, এটা x3, যোগ করলে কত হয় বলো? 4 - 8, কারণ প্লাস মাইনাসে কত হয়? মাইনাস হয়। প্লাস কত? এক্স বাই কত? 3 হবে, কমা y1, y2, y3, যোগ করো 6 প্লাস -12, তাহলে প্লাস মাইনাসে -12 হয়ে গেল, প্লাস কত? y বাই কত? ক্লিয়ার হলো? একটু সিম্পলিফাই করে লিখি। 4 - 8, দ্যাট ইজ -4, প্লাস কত? এক্স বাই কত? 3। ঠিক আছে, সিমিলারলি এখানে লিখতে পারি -6 প্লাস ওয়াই বাই কত? 3 পাচ্ছি। এবার ভালো করে দেখো তো, কোশ্চেনে বলে দেওয়া ছিল এই ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক কত দেওয়া ছিল, -1, -2। আর ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক সূত্রের সাহায্যে কি করে বের করলাম? এটা বের করতে পারলাম। পারলাম কি পারলাম না? এটা পেলাম আমরা। আর আগে দেওয়া ছিল এটা। তাহলে দুটো বিন্দু সেম কি সেম? ত্রিভুজের ভরকেন্দ্র কি দুটো হয়? হয় না, একটাই হয়। যেহেতু ভরকেন্দ্র একই হয় তাহলে বলতে পারি এইটা আর এইটা সেম হবে। দুটো স্থানাঙ্ক যদি যদি সেম হয় তাহলে তাদের কোঅর্ডিনেট গুলো কি হবে? সেম হবে। তাহলে এখান থেকে বলতে পারি অতএব, কি বলতে পারি বলো? অতএব -4 প্লাস x/3 তার সাথে সমান হবে, এক্স এর কোঅর্ডিনেট কি হচ্ছে এখানে? -1। এবং এটা কার সাথে সমান হবে? অবভিয়াসলি -2 এর সাথে। লিখতে পারি -6 প্লাস y/3 ইকুয়াল টু -2। ক্লিয়ার? এবার দেখো, কোনাকুনি গুণ করছি, এটা থেকে কি পাচ্ছি? -4 প্লাস 6 ইকুয়াল টু 3 ইন্টু -1, দ্যাট ইজ -3। এখান থেকে কত পাচ্ছি বলো? কোনাকুনি গুণ করুন। -6 প্লাস ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু -2, দ্যাট ইজ -6। এখান থেকে এক্স এর ভ্যালু কত পাচ্ছ? +4 - 3। এখান থেকে ওয়াই ইকুয়াল টু পাচ্ছ +6 - 6। পাচ্ছি কি পাচ্ছি না? এখান থেকে এক্স এর মান পাচ্ছ তুমি 1, ওয়াই এর মান কত পাচ্ছ? 0। ঠিক আছে, তাহলে আমার মোটিভটা কি ছিল? আমার মোটিভটা ছিল এই যে তৃতীয় শীর্ষবিন্দু সি, তার স্থানাঙ্ক বের করা। অর্থাৎ এক্স আর ওয়াই এর মান বের করলে তো আমি বলতে পারি যে হ্যাঁ সি বিন্দু স্থানাঙ্ক আমি পেয়ে গেছি। তো আমি দেখো এক্স আর ওয়াই এর মানটা বের করতে পারলাম কি পারলাম না? পেরেছি। এখানে এক্স এর মান কত? 1, আর ওয়াই এর মান কত? 0। মানে বলতে পারি অতএব নির্ণেয় তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সমান কত হয় বলো? এক্স কমা ওয়াই, তাই না? এক্স কমা ওয়াই সমান কত হচ্ছে বলো? এক্স এর মান কত? 1, আর ওয়াই এর মান কত পেলাম? 0। তাই না? এটা তো আমরা বের করতে বলেছিল, তাই না? অ্যান্সার ক্লিয়ার? এবার আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট বুঝতে হবে সমরেখ বলতে কি বুঝো। তার আগে সমরেখের আগে জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হয়। ঠিক আছে, কি করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তার ফর্মুলা আছে, ভালো করে বুঝবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি করে বের করি? আগে ত্রিভুজ আঁকি। সাপোজ এটা আমার ত্রিভুজ, ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। এ বিন্দু স্থানাঙ্ক ধরে নাও x1, y1, বি বিন্দু স্থানাঙ্ক x2, y2, সি বিন্দু স্থানাঙ্ক ধরে নাও x3, y3। ঠিক আছে, তাহলে বলছে যদি এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, তাহলে এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি। অর্থাৎ এটা রিজিয়নটা কতটা? এই যে রিজিয়নটা পাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা খুব সহজেই এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে খুব সহজেই বের করতে পারি। দেখো কি করে বের করছি ফর্মুলা। প্রথমে সবসময় তোমরা এই জিনিসটা আপে করবে, ঠিক আছে? যেমন আমি করছি তেমন ভাবে করবে। যে কোনো একটা শীর্ষবিন্দু নিয়ে নাও। তুমি এ বিন্দুর শীর্ষবিন্দু নিতে পারো, বি বিন্দুর বি বিন্দুটা নিতে পারো, অথবা সি বিন্দু নিতে পারো। আমার সুবিধার জন্য নিয়ে নিলাম এই বিন্দু শীর্ষবিন্দু, এ শীর্ষবিন্দুটা। ঠিক আছে, তাহলে
এখানে লিখবো এই বিন্দুটার ক্ষেত্রে স্থানাঙ্ক কি আছে, এদিকে x1 আছে, এদিকে y1 আছে, ঠিক আছে, এরকম মাঝখানে কমা দেবে না, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবো। তারপরে আরেকটা নাও, অন্য শীর্ষবিন্দু নাও, এ বিন্দু হয়ে গেছে। এবার সাপোজ আমি বি বিন্দু নিলাম, তো বি বিন্দু স্থানাঙ্ক কত আছে, এখানে x2, এখানে কত, y2, অর্থাৎ x এর স্থানাঙ্ক গুলোকে পরপর নিচে লিখবে আর y এর স্থানাঙ্ক গুলোকে পরপর নিচে লিখবে। এখানে আবার এরকম করবে না, এখানে x2 লিখলে আর এখানে y3 লিখলে, এবার লিখলে হবে না। y3 কার, সি এর, তো সি এর তো আমি এখন করছি না, আমি এখনো বি এর করছি। যখন যা করবো তখন কি করবো, তারই কোঅর্ডিনেট গুলো লিখবো পরপর, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, x2, y2 পাচ্ছি। আর তাহলে এ আর বি হয়ে গেল, বেঁচে গেছে তিন এসি। তাহলে সি এর ক্ষেত্রে কি লিখবো, এখানে x3, এখানে y3 লিখবো। এবার বলছে যেখান থেকে তুমি শুরু করেছিলে সেটাকে আবার নিচে লিখে দাও। তাহলে উপরে কি ছিল, x1, y1 দিয়ে শুরু করেছি, তাহলে আমি নিচেও কি লিখবো, x1, y1 লিখবো, ঠিক আছে। এবার বলছে যদি তাই হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কত হবে, হাফ ইন্টু মড অফ, ঠিক আছে। মড, আশা করি তোমরা জানো মড মানে কি। মড মানে হচ্ছে কোন একটা ভ্যালুর পরম মান, ঠিক আছে। সাপোজ ধরো, মডটাকে একটু বুঝাই। মনে করো যে 2, কোন একটা নাম্বার 2, এই 2 এর পরম মান বলতে আমরা কি বোঝাই, যদি আমি এখানে লিখি 2 কে যদি দুটো দেওয়াল দিয়ে ঘিরে দেই, তাহলে 2 এর পরম মান কি হবে, এই 2 এর পজিটিভ ভ্যালুটা, ঠিক আছে। অর্থাৎ দেখো 2 এর আগে কি চিহ্ন আছে, প্লাস আছে, তাহলে প্লাস চিহ্ন যদি আছে তাহলে প্লাস চিহ্ন অসুবিধা নেই, যেমন আছে, শুধুমাত্র প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে বসে দেবো। যদি বলি এরকম -2 এর মড ভ্যালু, তাহলে -2 এর মড ভ্যালু কি হবে, জাস্ট আমি সংখ্যাটাকে নেব, চিহ্নটাকে নেগলেক্ট করবো, ঠিক আছে। চিহ্নটা কি আছে, মাইনাস আছে, তো বলছে মাইনাসটাকে নেওয়া যাবে না, অর্থাৎ +2 এর মড ভ্যালু যা হবে -2 এর মড ভ্যালু সেম হবে। একইভাবে যদি বলো স্যার এটা নেন 1.73, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটার মড ভ্যালু কত হবে, এটার মড ভ্যালু হবে 1.73 হবে। যদি এখানে -1.73 থাকে তবুও কিন্তু কি হবে, মাইনাসটাকে নেগলেক্ট করবো, জাস্ট এই পরম মানটাই নেবো, অর্থাৎ জাস্ট নাম্বারটাকে নেব, চিহ্নটাকে নেব, ঠিক আছে। বোঝা গেল। যদি বলি √π, এর মড ভ্যালু কত, সে কি হবে, √π হবে। যদি -√π বলি তাহলে তার পরম ভ্যালু কি হবে, বা মড ভ্যালু কত হবে, √π হবে, ঠিক আছে। এটা গেল মডুলাস ভ্যালু। কারণ আমরা মড কেন নিলাম, ক্ষেত্রফলের মানটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমরা ভেক্টরে পড়েছি, ফিজিক্সে ভেক্টরে পড়েছি যে ক্ষেত্রফলের মান কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কিন্তু ম্যাথামেটিক্সে আমরা পজিটিভ আর নেগেটিভটাকে নেই, জাস্ট আমরা পজিটিভ ভ্যালুটাকে নিই, ঠিক আছে। বুঝতে পারলে কেন আমরা মড নিলাম, এই কারণের জন্য মড নাও। এবার বলছে মডের ভেতরে কি হবে, হাফ ইন্টু, জাস্ট কোনাকুনি গুণ করতে হবে, যেমন বজ্র গুণন করেছি ছোটবেলায় সেরকমই। কোথা থেকে শুরু করব, যেখানে আমি লিখেছি শুরু, x1 যেখানে লিখেছি সেখান থেকে কোনাকুনি গুণ করব। কার সাথে, x1 এর সাথে কোনাকুনি গুণ করব y2 এর সাথে, লিখে দিলাম x1 y2। তারপরে সূত্রের মাইনাস হবে, এটা গুণ করেছি যেমন বজ্রগুণের ক্ষেত্রে মাইনাস হয় চিহ্ন, সেরকমই এখানেও মাইনাস হবে, ঠিক আছে। x1 y2 মাইনাস কত হবে, y1 x2। বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। এটা হয়ে গেল প্লাস, সূত্রের প্লাস, আবার কি করতে হবে, এখান থেকে শুরু করতে হবে, x2 y3 লিখলাম গুণ, সূত্রের মাইনাস y2 x3, ক্লিয়ার হলো। আবার সূত্রের প্লাস, x3 থেকে শুরু করবো, x3 y1 মাইনাস y3 x1, ক্লিয়ার হলো। এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের মান। আবার একটু বলি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানা থাকে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজটার ক্ষেত্রফল দাঁড়াবে হাফ ইন্টু, প্রত্যেকে শুরু করবো, যে কোনো একটা শীর্ষবিন্দু নিয়ে নিব, পরপর কোঅর্ডিনেট গুলোকে লিখবো, এবং বাকি কোঅর্ডিনেট গুলোকেও এক্স এর কোঅর্ডিনেটের নিচে এক্স এর কোঅর্ডিনেট লিখবো, ওয়াই এর কোঅর্ডিনেটের নিচে ওয়াই এর কোঅর্ডিনেট লিখবো। লেখার পর কি করে গুণ করতে হবে ভেতরে, শুরুর যে এলিমেন্টটা আছে এক্স এর কোঅর্ডিনেট, তার সাথে গুণ করব হচ্ছে নিচেরটা কোনাকুনি, ঠিক আছে। x1 এর সাথে x2 গুণ করবো না, কোনাকুনি কোনটা, x1 এর সাথে y2 কোনাকুনিতে আছে, তাহলে আমি কি করব, কর্ণ বরাবর যেহেতু y2 আছে, তাহলে x1 এর সাথে y2 গুণ করবো, ঠিক আছে। গুণ করে দিলাম, x1 y2 হয়ে গেল। তারপর সূত্রের মাইনাস লিখে দিলাম। তারপরে কি করবো, এখান থেকে যেহেতু শুরু করেছি তাহলে তার পাশে কি আছে, y1, y1 x2 করেছি। তারপরে সূত্রের প্লাস দিয়ে আবার, তাহলে আমার x1 এর কাজ হয়ে গেল। এবার কি করবো, x2 এর কাজ,
ঠিক আছে, তাহলে x2 থেকে শুরু করবো। তাহলে x2 y3 করলাম, সূত্রের মাইনাস দিলাম। তারপরে কি হবে, x2 লেভেলে চলছে, x2 লেভেলে কি আছে y2, তাহলে y2 কি হবে x3, দেখো y2 x3 করেছি, বুঝা গেল। একইভাবে তাহলে x1 হয়ে গেল, x2 হয়ে গেল, এবার কার কাজ হবে, x3 এর হবে। তাহলে x3 এর সাথে কি গুণ হবে, কোনাকুনি y1, দেখো x3 y3 করেছি, x3 y1 করেছি। এবার সূত্রের মাইনাস, x3 লেভেলে কি আছে y3, তাহলে y3 এর সাথে এবার কি গুণ হবে, x1 গুণ হবে, দেখো y3 x1 হয়েছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এবার যদি আমি বলি তোমাদেরকে, ধরো এবিসি একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এবিসি একটা ত্রিভুজ আছে। হুম, মনে করো এ বিন্দু স্থানাঙ্ক 2,3, বি বিন্দু স্থানাঙ্ক -1,0, সি বিন্দু স্থানাঙ্ক 5,7। তাহলে এবার তোমরা বলো উপরে ফর্মুলাটাকে কাজে লাগিয়ে, যে এই যে এবিসি ত্রিভুজটা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ এর এরিয়াটা কত হবে, বলতে পারবে? দেখো, আশা করি বলতে পারবে সবাই। দেখো আমি ঠিকঠাক করছি কি করছি না। কি বললাম, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে শুরু করতে পারবো, তাই না? তাহলে আমি সুবিধার্থে কি নিলাম, এটাকেই প্রথমে নিলাম। টু, এদিকে কত হবে, থ্রি হবে, মাঝখানে কমা দেবো না। তারপরে যে কোনো একটা নিলাম, -1,0, তারপরে লাস্টেরটাকে নিলাম 5,7। আর কি বলেছিলাম, ফার্স্টে যেটা নেব সেটা আবার লাস্টে দিয়ে দিব। ঠিক আছে, এবার কি করবো, কোনাকুনি গুণ করবো। তা ফর্মুলা কি হয়, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে, হাফ ইন্টু, দেখো হাফটাকে আবার নেগলেক্ট করবে না, হাফটা কিন্তু অবশ্যই থাকবে, হাফ ইন্টু মড। মডের ভিতরে কি হবে বলো, দেখো শুরু করছি, দুইয়ের সাথে কোনটা গুণ হবে, জিরো, তাহলে টু ইন্টু কত হবে, জিরো, তবে সূত্রের মাইনাস, থ্রি ইন্টু কত হবে, -1, থ্রি ইন্টু কত হয়ে গেল, -1, ক্লিয়ার। আবার সূত্রের প্লাস, দুইয়ের কাজ হয়ে গেল, এবার কার কাজ হবে, একের কাজ, -1 কাজ, তাহলে -1 সাথে কত গুণ, 7 গুণ, তাহলে -7 হয়ে গেল। এবার সূত্রের মাইনাস, জিরোর সাথে কোনটা গুণ হবে, 5 গুণ হবে, মানে জিরো হয়ে গেল, ঠিক আছে। 5 × 0 দ্যাট ইজ জিরো। আবার সূত্রের প্লাস, এবার কি হবে, পাঁচের কাজ হবে, পাঁচের সাথে কোনটা গুণ হবে, 3 গুণ হবে, 5×3 = 15, সূত্রের মাইনাস। এবার 7×2 কত হয়, 14, 14 লিখে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হয়েছে। কি হচ্ছে আমার গেল, তাহলে এবার সিম্পলিফাই করি, যেটা আনসার আসবে সেটা কি হবে, ত্রিভুজটার ক্ষেত্রফল হবে। টু ইন্টু কত হবে বলো, 2 × 0 দ্যাট ইজ কত, জিরো, জিরো থেকে এখানে দেখো -3 ইন্টু -1 দ্যাট ইজ +3, +3 এখানে হচ্ছে জিরো, এখানে কত হলো, +3, ক্লিয়ার। প্লাস এখানে কত হচ্ছে বলো, -7, কারণ -0 কোনো ভ্যালু নেই, এখানে কত হচ্ছে বলো, +1 হচ্ছে, ক্লিয়ার। এখান থেকে কত পেলাম বলো, এখান থেকে আমরা পেলাম হাফ ইন্টু কত হবে, এখানে 3 হচ্ছে, এখানে -7 হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস কত, 1, কত পেলাম বলো, ক্যালকুলেশন করে। 3 - 7 দ্যাট ইজ -4, -4 প্লাস 1 কত হয়, -3 হয়, ঠিক আছে। এবার দেখো তো এই -3 এর বাইরে মড দেওয়া আছে, তাহলে আমি কি বলেছিলাম, মড মানে কি, পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু মানে শুধুমাত্র আমি সংখ্যাটাকে নেব, চিহ্নটাকে নেব, ঠিক আছে। তাহলে কত হবে এখানে, হাফ ইন্টু 3 হবে, কারণ মাইনাস চিহ্নটাকে কি আমি বাইরে লিখবো, লিখবো না, কারণ এটা পরম মান বলেছে। তাহলে কত পেলাম বলো, 3/2, এটাকে যদি পয়েন্টে কনভার্ট করো কত হবে, 1.5 হবে। এবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের এককে আমরা কি বলি, বর্গ একক বলি, তাই না? তাহলে সেখানে আমরা কি লিখবো, প্রত্যেকটা লাইনে বর্গ একক লিখবো, এটা কিন্তু ছাড়া যাবে না, প্রত্যেকটা লাইনে কি লিখতে হবে, বর্গ একক লিখতে হবে, ক্লিয়ার হলো? তাহলে এই যে এবিসি ত্রিভুজটা দেওয়া ছিল, এই যে এবিসি ত্রিভুজটা দেওয়া ছিল, যার এ বি সি তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানা আছে, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী ক্ষেত্রফলের মান কত দাঁড়ালো, 1.5 বর্গ একক, ঠিক আছে। ক্লিয়ার হলো কি হলো না, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার একটা কনসেপ্টে আসি, সমরেখা, ঠিক আছে, সরি, সমরেখ, সমরেখ মানে কি, সম মানে কি একই, আর রেখ মানে কি রেখা, অর্থাৎ
মনে করো যে দুটো বিন্দু আছে, ঠিক আছে, এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, এবং তারা কি হচ্ছে, একটা রেখাংশ দ্বারা পরস্পর জয়েন থাকবে, ঠিক আছে। এবার তার মানে এবি রেখাংশ, এবার এবি রেখাংশটাকে যদি এক্সটেন্ড করে দিই, এবি রেখাংশটাকে যদি এক্সটেন্ড করে দিই বা বর্ধিত করে দিই দুপাশে, তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার এবি রেখা, ঠিক আছে। এবার যদি আমি বলি তিনটা বিন্দু, ঠিক আছে, তিনটা বিন্দু কখন সমরেখ হবে, অর্থাৎ মনে করো সাপোজ একটা বিন্দু এ দেওয়া আছে, একটা বি বিন্দু বি দেওয়া আছে, একটা বিন্দু সি দেওয়া আছে। এই তিনটা বিন্দুকে সমরেখ কখন বলবো, যখন তারা একটা রেখার উপরেই অবস্থান করবে, অর্থাৎ এ আর বি দুটো বিন্দু দ্বারা যে লাইনটা জেনারেট হয় বা রেখাটা তৈরি হয়, সেই রেখার উপরে যদি তৃতীয় বিন্দুটাও থাকে, তৃতীয় বিন্দুটা এদের মাঝখানেও থাকতে পারে যে কোনো পজিশনে, অথবা কি হতে পারে, তৃতীয় বিন্দুটা এই এদের রেখার বাইরেও থাকতে পারে, এখানেও থাকতে পারে আবার এখানেও থাকতে পারে, কিন্তু মোটিভটা কি হবে, এই তিনটা বিন্দুই দেখো একই রেখার উপরে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে এ বি সি তিনটা বিন্দুকে তখন সমরেখা বলবো যখন তারা একই রেখার উপরে অবস্থান করে, ঠিক আছে। তবে লিখি ব্যাপারটা, সমরেখ কাকে কি বলবো, কাকে বলবো, এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ হবে যদি তারা একই সরলরেখার উপরে অবস্থান করে। বুঝতে পারলে? আচ্ছা বলো তো, যদি আমি মনে করো ডি একটা বিন্দু নিলাম এখানে, তাহলে কি আমি বলতে পারবো এ বিন্দু বি বিন্দু আর ডি বিন্দু একই সরলরেখায় অবস্থান করছে? না। কেন বলবো না, এ বি রেখাটার বর্ধিতাংশ এর মধ্যে দেখো ডি লাই করছে না, করছে কি করছে না, এই রেখাটার উপরে চলে গেছে, মানে অন্য জায়গায় চলে গেছে। যেহেতু এই রেখাটার কোনো পজিশনে ডি বিন্দুটা লাই করছে না বা অবস্থান করছে না, তাহলে আমি এক্ষেত্রে কি বলবো, এ বি ডি এই বিন্দু তিনটি সমরেখ নয়, ঠিক আছে। একইভাবে মনে করো আরেকটা বিন্দু নিলাম ই, এবার বলো তো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু আর ই বিন্দু, এই বিন্দু চারটা কি সমরেখ, অর্থাৎ একই সরলরেখার উপরে লাই করছে? অবশ্যই। দেখো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ই বিন্দু এরা কি করছে, সবাই একই রেখার উপরে অবস্থান করছে, না? ঠিকই ঠিক। তাহলে সমরেখ কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছি। এবার তিনটা বিন্দু যে সমরেখ, সবসময় কি আমরা ছবি এঁকে বলবো যে হ্যাঁ এই তিনটা বিন্দু একই রেখার উপরে অবস্থান করছে? নেবার কখনোই এটা বলা সম্ভব নয়, কারণ টু ডির ক্ষেত্রে যদি আমি বলি এ বিন্দু স্থানাঙ্ক 2,3, বি বিন্দু স্থানাঙ্ক 5,6, সি বিন্দু স্থানাঙ্ক 9,-2, তাহলে এখান থেকে কি আমরা দেখে বলতে পারছি যে হ্যাঁ এই বিন্দু তিনটা একই রেখার উপরে লাই করছে বা অবস্থান করছে? ইন জেনারেল না, বলতে পারছি না। তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে এই তিনটা শীর্ষবিন্দু বা এই তিনটা বিন্দু একই রেখার উপরেই অবস্থান করছে? তার জন্য বলছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি করছে, সাহায্য করছে। ত্রিভুজের ক্ষেত্রফলের যে আমরা সূত্র জানি, ঠিক আছে, সেই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে বলতে পারি যে তিনটা বিন্দু কখন সমরেখ হচ্ছে। এখন কি করে বলতে পারি, তিনটি বিন্দু এ, এ বিন্দু স্থানাঙ্ক x1, y1, বি বিন্দু স্থানাঙ্ক x2, y2 ও সি বিন্দু স্থানাঙ্ক x3, y3 হলে এই বিন্দু তিনটি একই রেখার উপর অবস্থান করবে, অর্থাৎ সমরেখ হবে যদি বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের মান
ইকুয়াল টু জিরো হয়। বুঝতে পারলে? বোঝা গেল না? আমি আবার বলছি, দেখো তিনটা বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে তিনটা বিন্দু দ্বারা আমরা ত্রিভুজ উৎপন্ন করতে পারি কি পারি না? তিনটা বিন্দু যদি আমার জানা থাকে, তারপর সেটা আমরা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে কি আমরা ত্রিভুজ একটা ফর্ম করতে পারি না? অবশ্যই পারি। ঠিক আছে, তো এটাই বলছে যে তিনটা বিন্দু কখন সমরেখা হবে, যখন এই তিনটা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা জিরো হয়। ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করে, ব্যাপারটা দেখো, এই যে এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, এটা আমার সি বিন্দু। এবার ছবি অনুযায়ী বুঝতে পারছো এই বিন্দু তিনটা সমরেখ নয়। কেন নয়? এই বিন্দুটা বলতে পারছো তোমরা যে এই বিসি বাহুর উপরে নেই। অর্থাৎ বিসি রেখাটা যদি বর্ধিতও করি, তারপরেও দেখতে পাবো যে এই বিন্দুটা কিন্তু এই বর্ধিতাংশের উপরেও নেই। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এই বিসি বিন্দু তিনটা সমরেখ নয়। তো সমরেখ কখন হবে? যদি, এবার মনে করো এই বিন্দুটাকে আমি আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছি, তাহলে এই বিন্দুটাকে যদি নিচের দিকে নামাই, তাহলে নামাতে নামাতে কোনো একটা পজিশন এখানে আসবে, এটা আমার তখন নতুন এ হবে। তখন দেখো তো ত্রিভুজ কেমন তৈরি হচ্ছে, তখন ত্রিভুজ তৈরি হবে এইটা, নতুন ত্রিভুজ তৈরি হবে এইটা। এবার বুঝতে পারছো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? প্রথমে এবিসি ত্রিভুজটা ছিল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু অনেক বড় ছিল। এবার নতুন যে ত্রিভুজটা তৈরি হলো, এটাকে জাস্ট নিচের দিকে শিফট করানোর জন্য, বা এটাকে যত আমি বিসি রেখার কাছাকাছি নিয়ে আসছি, তত কি হচ্ছে বলতো, ত্রিভুজের ক্ষেত্রফলটা আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে। এবার দেখো তো আরো যদি কমাই, এটাকে যদি আরো বিসি রেখার কাছাকাছি নিয়ে আসি, তাহলে আরো ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা কম হবে। এবং কমতে কমতে দেখো তো যখন বলবো যে হ্যাঁ এই বিন্দুটা বিসি রেখার উপরে জাস্ট লাই করছে, তখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, কমতে কমতে জিরোতে পৌঁছাবে কি পৌঁছাবে না? তাহলে জিরোতে যদি পৌঁছায়, তাহলে বলতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? জিরো হবে। কখন হলো? যখন এই বিন্দুটা বিসি রেখার উপরেই লাই করলো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে বিসি রেখার উপরে যদি এই বিন্দুটা লাই করে, তখন কি হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল জিরো হচ্ছে। তাহলে বিসি রেখার উপরে যদি এই বিন্দুটা লাই করে, তার মানে আমরা বলতে পারি যখন বিন্দু তিনটা সমরেখ হচ্ছে, তখন ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে? জিরো হচ্ছে। বোঝা গেল কি গেল না? তো সেই জন্য আমরা এই জিনিসটা লিখেছি। কি লিখেছি? তিনটা বিন্দু, একটা বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, অপরটা এক্স টু কমা ওয়াই টু, তৃতীয়টা এক্স থ্রি কমা ওয়াই থ্রি যদি হয়, তাহলে বিন্দু তিনটা একই রেখার উপরে অবস্থান করবে যখন, অর্থাৎ সমরেখা হবে তখন, যখন ওই বিন্দু তিনটে দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা শূন্য হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো কি হলো না? বোঝা গেল? এবার দেখো তো ত্রিভুজের তিনটা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত হয়? হাফ ইন্টু কত হয় বলো? কি করতে হয়? এখানে এক্স ওয়ান, এখানে ওয়াই ওয়ান, এখানে এক্স টু, ওয়াই টু, এক্স থ্রি, ওয়াই থ্রি, তারপরে কি করতে হয়, যেটা প্রথমে নিয়েছি সেটা কি করতে হয়, নিজে লিখতে হয়, এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখতে হয়। এরপর কি করতে হয়, গোনাগুনি গুণ, এক্স ওয়ান ওয়াই টু, এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু, ক্লিয়ার, প্লাস এবার এক্স টু থেকে শুরু করবো, এক্স টু ওয়াই থ্রি, এখানে মাইনাস ওয়াই টু এক্স থ্রি, প্লাস কত লিখবো, এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এক্স ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কত হতে হবে, সমরেখ হওয়ার জন্য কি হতে হবে, সমানটা জিরো হতে হবে। ঠিক আছে, বোঝা গেল কি গেল? এবার একটা জিনিস বুঝতে হবে যে মড এক্স, মনে করো এক্স একটা নাম্বার, এই নাম্বারের মড ভ্যালুটা যদি আমার জিরো হয়ে যায়, তাহলে আমরা এটা, এটা থেকে আমরা বলতে পারবো, কি বলতে পারবো, এটা ইমপ্লাই করে এক্স এর মানটা কত হবে, জিরো হবে। অন্য কিছু নিয়ে রাখা হবে না। ঠিক আছে, ব্যাপারটা কেমন, মনে করো যে মড টু, দেখো খালি চেঞ্জ করে নিই, মনে করো যে মড টু আছে, মড টু এর মানটা কখনো জিরো হবে, হবে না। কারণ মড টুর মান আমরা কত জানি, কারণ মড টুর মান আমরা কত জানি, মানে এর চিহ্ন বাদে জাস্ট সংখ্যাটা হবে। এর চিহ্ন কত আছে, প্লাস আছে, প্লাস চিহ্ন বাদে সংখ্যাটা কি আছে, দুই আছে, তাহলে দুই হয়ে গেল। তাহলে মড টু এর ভ্যালু কত হয়, টু। আর আমরা কি বলছি, মড টু এর ভ্যালু জিরো। সম্ভব? কারণ দুই কি কখনো জিরো হয়, হয় না। তাহলে মড টু এর ভ্যালু কখনো কি বলো, জিরো হতে পারে, পারে না। অর্থাৎ যদি ভিতরে যদি পজিটিভ সংখ্যা নেই, পজিটিভ সংখ্যার মড ভ্যালু
কখনোই জিরো হয় না, ঠিক আছে? একইভাবে যদি আমি সংখ্যাটাকে নেগেটিভ নিয়ে নিই, মনে করো -2.5 নিচ্ছি, এর ভ্যালু কি কখনো জিরো হতে পারে? পারে না। কেন পারে না? কারণ আমরা জানি -2.5 এর মড কত হয়? মাইনাসটাকে নেগলেক্ট করে জাস্ট ভেতরে যে সংখ্যা হবে সেটাকেই বাইরে বের করে দেবো, এটা হয়। আর আমরা কি বলছি? -2.5 এর ভ্যালুটা জিরো বলছি, কখনো সম্ভব? কারণ সম্ভব না। কারণ কি, 2.5টা কখনো জিরো হতে পারে না। তাহলে বলতে পারি, মডের ভেতরে যদি নেগেটিভ সংখ্যা থাকে বা পজিটিভ সংখ্যা থাকে, দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, কখনোই জিরো হতে পারে না, ঠিক আছে? মড ভ্যালুটা কখনোই জিরো হতে পারে না। কখন জিরো হতে পারে না? যখন মডের ভিতরে সংখ্যাটা আইদার পজিটিভ অথবা নেগেটিভ হয়, ঠিক আছে? তাহলে অনলি পসিবিলিটি কি থাকলো? জিরো থাকলো। কারণ মড জিরো যদি নেই, তাহলে জিরোর চিহ্ন কি আছে? জিরো চিহ্ন প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে, তাই না? তাহলে প্লাস মাইনাস বাদে কি থাকলো? জিরোই থাকলো। তাহলে জিরোর ভ্যালু কত হতে হবে? জিরোর মড ভ্যালু কত হতে পারে? জিরোই হবে। আদারওয়াইজ কিছু হবে? হবে না। সেই জন্য বলে যে মড এক্স ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে সংখ্যাটা কি, এই এক্সটা কি কখনো পজিটিভ হতে পারে? না, বলছে না। এক্সটা কি কখনো নেগেটিভ হতে পারে? বলছে না। কারণ নেগেটিভ হলে দেখো কন্ট্রাডিক্ট করছে, পজিটিভ হলে দেখো কন্ট্রাডিক্ট করছে। তাহলে অনলি পসিবিলিটি কি? তার মানে বলছে মড এক্স ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এটা ইমপ্লাই করে দেবে এক্স এর ভ্যালুটা কি হবে? জিরোই হবে, অন্য কিছু হতে পারে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আসছে, এটা বোঝা গেল? তাহলে এই জায়গাতে তোমরা একটু লিখে নিও, যদি নোট দিয়ে রাখো, মড এক্স ইকুয়াল টু জিরো হয়, তবে এক্স এর ভ্যালু কত হবে? জিরো হবে, ঠিক আছে? এবার ভালো করে দেখো তো উপরে আমি কি লিখেছিলাম, হাফ ইন্টু এই জিনিসটার মান কত ছিল? জিরোর সাথে সমান ছিল। তাহলে হাফটা কি ছিল? এদিকে গুণ হিসাবে ছিল। তাহলে আমি বলতে পারি হাফটাকে ওই পাশে যদি নিয়ে যায়, তাহলে জিরোর সাথে দুই গুণ করলে কত হয়? জিরোই হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মড অফ x1 y2 মাইনাস y1 x2 প্লাস x2 y3 মাইনাস y2 x3 প্লাস x3 y1 মাইনাস y1 x1 এর মড কত হবে? জিরোর সাথে সমান হবে, ঠিক আছে? বোঝা গেল কি গেল না? তারপরে ফার্দার আমরা আসছি। তাহলে মড দেখো ভেতরে কি আছে, মডের ভেতরে টোটালটা আমার এটা আছে। তাহলে মড অফ সামথিং ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, জায়গা কমের জন্য লিখতে পারছি না, মডের ভেতরে টোটাল দেখো এই জিনিসটা আছে, মড অফ সামথিং ইকুয়াল টু জিরো। তাহলে এটা কি ইমপ্লাই করে? ভেতরে যে সামথিংটা আছে সেটা ইকুয়াল টু জিরো হবে। বুঝতে পারলে কি পারলে না? অর্থাৎ মড বাদ দিয়ে যে জিনিসটা আছে, অর্থাৎ x1 y2 মাইনাস y1 x2 প্লাস x2 y3 মাইনাস y2 x3 প্লাস x3 y1 মাইনাস y1 x1, এটা কি হবে? ইকুয়াল টু জিরো হবে। বোঝা গেল? কোনটা থেকে পেলাম? এই জিনিসটা থেকে পেলাম। আমি লিখতে পারলাম না কারণ জায়গা শর্টেজের জন্য, ঠিক আছে? বোঝা গেল কি গেল না? কখন বলতে পারি ভেতরেরটা ইকুয়াল টু জিরো? যখন এই বিন্দু তিনটা সমরেখ হবে, অর্থাৎ একই লাইনের উপরে লাই করবে। বোঝা গেল কি গেল না? দেখো নেক্সট অঙ্ক, এটার অ্যাপ্লিকেশন। নেক্সট অঙ্ক, অতি সংক্ষিপ্ত 33। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 33, অঙ্কটা কি বলছে, যদি a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ হয়, তাহলে প্রমাণ করো যে 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1। ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে বোঝো কি বলতে চাইছে। তিনটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু স্থানাঙ্ক a, 0, অপর বিন্দু স্থানাঙ্ক 0, b এবং থার্ড যেটা বিন্দু তার স্থানাঙ্ক দেওয়া আছে 1, 1। বলা আছে এই তিনটা বিন্দু, কি বলছে, যদি এই তিনটা বিন্দু সমরেখ হয়, অর্থাৎ একই লাইনের উপরে যদি লাই করে, তাহলে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে এই জিনিসটা হোল্ড করছে, অর্থাৎ 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1 হচ্ছে। ঠিক আছে? তাহলে আমার দেওয়া আছে কি কি বলো, শুরু করি অঙ্কটা। দেওয়া আছে, দেখো বিন্দুগুলোর নাম দেওয়া নেই, তো আমি সুবিধার্থে নাম দিয়ে দিচ্ছি।
এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক নিয়ে নিলাম এ কমা জিরো, প্রথম একটা। বি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে নিলাম জিরো কমা বি। সি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে নিলাম ওয়ান কমা ওয়ান। ঠিক আছে, এই দুইটা বিন্দু দেওয়া আছে। এবার দেখো তো, এই বিন্দু তিনটা সমরেখ যদি হয়, ঠিক আছে, সমরেখ হলে কি হবে, এই ত্রিভুজ তিনটা মানে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হবে, তাই না? ঠিক কি ঠিক না? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বের করি। ক্ষেত্রফল বের করার নিয়ম কি বলো? তাহলে এখানে দেখতে পারি, যেহেতু সরি, এখানে কি বলছে, যদি এই তিনটা বিন্দু সমরেখ হয় তাহলে এইটা প্রুফ করতে হবে, তাই না? তো প্রুফ করা মানে কি, বিন্দু তিনটা সমরেখ যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এই বিন্দু তিনটে দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। ওটাই লিখছি এখন, যেহেতু এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে বলো? হাফ ইন্টু ওই জিনিসটার সমান কত হবে বলো? জিরো হবে, তাই না? ঠিক কি ঠিক না? এবার ওই জিনিসটা এবার বের করি। কি করে বের করবো বলেছিলাম দেখো, একটা নিয়ে নিলাম। এর স্থানাঙ্ক কত, এক্স এর কোঅর্ডিনেট গুলো নিচে নিচে লিখবো, ওয়াই এর কোঅর্ডিনেট গুলোকে নিচে নিচে লিখবো, অর্থাৎ এ কমা জিরো লিখে নিলাম, কমা দিচ্ছি না, পাশাপাশি দিচ্ছি। তারপরে বি এরটা নিচ্ছি, কত হবে? জিরো বি। তারপরে কোনটা হবে? ওয়ান ওয়ান। আর তিনটা হয়ে গেল, তারপরে কি করতে হবে, উপরে যেটা লিখেছি সেটাই নিচে লিখতে হবে। উপরে ছিল এ জিরো, তাহলে নিচে আমি এ জিরো লিখে নিই। তাহলে এরপরে ভেতরটা বল কি করে লিখবো, এর সাথে কার গুণ? বি। তাহলে এখানে লিখছি এ বি, হয়ে গেল। মাইনাস দিয়ে কত লিখবো বলো? মাইনাস দিয়ে এই জিরোর সাথে জিরো গুণ করলে কত হয়? জিরোই হয়। তারপরে সূত্রের প্লাস ব্র্যাকেটের মধ্যে, এটার কাজ হয়ে গেছে। এবার এটার কাজ, জিরোর সাথে কার গুণ? ওয়ান। তাহলে জিরো ইন্টু ওয়ান গুণ করলে কত হয়? জিরো হয়। তারপরে সূত্রের মাইনাস, কি করবো, এটার সাথে এটা কোনাকুনি গুণ, বি ইন্টু ওয়ান মানে বি হয়। ঠিক আছে, সূত্রের যোগ ব্র্যাকেট। এবার এটার কাজ করবো, এই ওয়ানের, ওয়ানের সাথে কোনটা গুণ করবো? জিরো। ওয়ান জিরো গুণ করলে কত হয়? জিরো হয়। সূত্রের মাইনাস, ওয়ানের সাথে কোনটা গুণ করবো? এই গুণ করবো, মানে কত হয় বলো? কত হয়? ওয়ানের সাথে এই গুণ করলে কত হয়? এই হয়। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণটা কি থাকবে বলতো, মডের ভিতরে থাকবে। ইকুয়াল টু কত হবে? জিরো হবে। কারণ বিন্দু তিনটা সমরেখ যেহেতু বলেছে, তাহলে সেখান থেকে আমরা পাই এবিসি ত্রিভুজ দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? শূন্য হবে। ক্ষেত্রফলের মান শূন্য হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বলো, হাফটাকে যদি আমি কোনাকুনি গুণ করি, কিন্তু হাফ ছিল কিনা, হাফটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই, এদিকে দুই দিয়ে ভাগ ছিল, তাহলে ওখানে গেলে কত হবে? দুই দিয়ে গুণ হবে। তাহলে এখানে লিখতে পারি, অর্থাৎ ভেতরের জিনিসটা কি হবে বলো? এ বি মাইনাস জিরো যোগ জিরো মাইনাস বি যোগ জিরো মাইনাস এ ইকুয়াল টু কত হবে? টু ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো। ক্লিয়ার? আর একটু সাজিয়ে লিখি, দেখো এ বি মাইনাস জিরো মানে কত? এ বি, এখানে কত হয়? প্লাস, এখানে জিরো মাইনাস বি, আর সামনে প্লাস আছে, তো প্লাস মাইনাসে কত হয়? মাইনাস বি। এখানে প্লাস মাইনাসে কত হয়? মাইনাস। ক্লিয়ার? ইকুয়াল টু কত? জিরো। এরকম। এবার নেক্সট দেখো তো, এবার এসছে জিনিসটা, কি এসছে বলো তো, মডের ভিতরে সামথিং ইকুয়াল টু জিরো, এটা এরকম ফর্মে আসছে না, মড এক্স ইকুয়াল টু জিরো টাইপের। মড এক্স ইকুয়াল টু জিরো হলে আমরা কি পাই? এক্স ইকুয়াল টু কত হয়? জিরো হয়। ক্লিয়ার কি ক্লিয়ার না? যদি তাই হয় তাহলে ওটারই তো ফর্ম এসছে এখানে, মডের ভিতরে সামথিং ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, অতএব এ বি, এখান থেকে আমরা বলতে পারি অতএব এ বি মাইনাস বি মাইনাস এটা কত হবে? জিরো হবে। ঠিক আছে, এবার দেখো কি করছি, অর এ বিটাকে এ পাশে রাখলাম, আর মাইনাস বি মাইনাস এটাকে ও পাশে নিয়ে যাচ্ছি, তাহলে ওদিকে গেলে কত হবে? প্লাস এ হবে, প্লাস বি হবে। ঠিক, এবার আমি বোথ সাইডে কি করছি, এ বি দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এ বি বাই বি, এ বি বাই এ বি ইকুয়াল টু কত হবে? এ প্লাস বি বাই এ বি হবে। ক্লিয়ার? ক্লিয়ার হলো কি হলো না? এবার নেক্সট এ বি বাই এ বি দ্যাট ইজ ওয়ান হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো সেপারেট করে দিচ্ছি, এ বি বাই এ বি, এ বাই এ বি প্লাস এদিকে বি বাই এ বি। দেখো একটা করে জিনিস কেটে যাচ্ছে, এ কেটে গেল, তাহলে উপরে এক থাকলো, বি আর বি কেটে গেল, উপরে এক থাকলো, তাহলে এখান থেকে বলতে পারছি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই, বাই থেকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে বলতে পারি অতএব ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান। দেখো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইডটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করলাম, আর কিছু না। আসলো, আমাদের তো এটাই দেখাতে বলেছিল। ঠিক কি ঠিক না? দেখো কোশ্চেনটা দেখো কি ছিল, এটাই প্রমাণ করতে বলেছিল কিনা। হলো, হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজকে এখানে রাখছি।
নেক্সট দিন শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মী এই চ্যাপ্টারটা। ওকে।